আনমিউট করা হয়েছে সবাইকে। আচ্ছা, বাংলা ক্লাস নেবেন প্লিজ। বিনোদন, জি জি, একটু বিনোদন না হলে কেমন হয়, তাই একটু বিনোদন নেওয়া হলো আর কি, মেসেজ দিয়ে দাও আর কি। ওকে, দেখো আজকে আমরা শুরু করে চলে যাবো আর কি। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। বিদ্যাপতি একটু বলবেন। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো ভাইয়া। আজকে এই ক্লাসটা আপনি কিভাবে পেতে পারি? আচ্ছা, এই ক্লাসটা পাওয়া যাবে না, সিক্রেট গ্রুপে হয়তো দিয়ে দিবে। অনেক কোশ্চেন তোমাদের থাকবে, আমরা কোনো কোশ্চেন যা বুঝলাম এই ব্যাচে সব মেয়ে, জি জি জি, এই ব্যাচে সব মেয়ে। আমরা এখন কিছু মানুষ হাত তুলবে, তাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে নিব। আমরা শুধু তাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেব যারা হাত তুলে ধরেছে। 5 জনের কাছ থেকে একটু প্রশ্ন নিয়ে এরপর আমরা ক্লাসের মধ্যে সরাসরি চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে হাত তুলে ধরেছে পার্টিসিপেন্ট হিসেবে, কি হাত তুলে ধরেছো তুমি দেখি একটু। ভাই আপনার, জি জি, আপনার সাদিয়া, আপনার মেসেজ আসছে। সাদিয়া, আপনি মেসেজ আপনার খুঁজে পাচ্ছি সাদিয়া, আপনার কোনো টেনশন নাই। আচ্ছা, হাত তুলে ধরেছে প্রথমে হচ্ছে নীল, নীলে কি, আচ্ছা ওকে। আচ্ছা নীলে, আপনি আপনার হাত তুলে ধরেছেন, আপনাকে আনমিউট করা হচ্ছে। তিথি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে ভাইয়া, কথা বলো। ভাইয়া আমার আর কি আগের যে ক্লাসটা হয়েছিল আর কি, ওই ক্লাসটা আমি নেট প্রবলেমের জন্য করতে পারি নাই, তো এটা কি এখন পাওয়া যাবে? এখন সিক্রেট গ্রুপে দেয়া হচ্ছে না, যখন সিক্রেট গ্রুপে দেয়া হবে তখন পাবে। আচ্ছা, এরপরে আমরা সঞ্জিদার কাছ থেকে একটা প্রশ্ন চাই। সঞ্জিদা, সঞ্জিদা কি প্রশ্ন করতে চাও? সঞ্জিদা প্রশ্ন করো। আমরা মোট 3 থেকে 4 জনের কাছ থেকে প্রশ্ন নিই এবং ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ আপু প্রশ্ন করো। তামান্না খাতুন নদী নাকি ফারজানা জাকিয়া ফারজানা, কে? তামান্না খাতুন নদী, প্রশ্ন করো ভাইয়া। সান্ধ্য অক্ষর কি? জি ভাইয়া। স্যার সান্ধ্য অক্ষর কি? সান্ধ্য অক্ষর হচ্ছে যৌগিক ধ্বনি, যৌগিক ধ্বনি। দ্বিস্বর বা সান্ধ্যক্ষর বা সান্ধ্য বর্ণ বা যুগ্ম কি, যৌগিক স্বর, দ্বিস্বর, যুক্ত স্বর, এই সবগুলোকেই বলা হয় সান্ধ্যক্ষর। ওকে, এরপরে আমরা শামিমা আক্তারের কাছ থেকে একটা প্রশ্ন চাই। শামিমা আক্তার, শামিমা আক্তারকে প্রশ্ন চাই। ভাইয়া আপনার ফেসবুক আইডি, ওরে বাবা। আচ্ছা, জি জি জি, শামিমা আক্তার তোমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। শামিমা আক্তার কই গেলা? হাত তুলে বৈশা তারপর গেছো কেন নাকি? হ্যাঁ শামিমা আক্তার প্রশ্ন করো আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। স্যার আমি সান্ধ্যক্ষর ওইটাই জানতে চাচ্ছিলাম, তো ওইটা। আচ্ছা ওকে, হয়ে গেছে, আপনি জেনে ফেলেছেন তাহলে। আচ্ছা, আমরা এর মাঝখানে শুধু আমরা নিলয়কে সুযোগ দেব। নিলয় বলবে আমি এতগুলো মেয়ের মধ্যে একমাত্র ছেলে, আমাকে সুযোগ দিল না। নিলয়, তোমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। নিলয় ছেলে না মেয়ে তাও তো বুঝতে পারতেছেন আর কি, যেহেতু এতগুলো। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আচ্ছা মেয়ে, নিলয় তাহলে মেয়ে। ওকে নিলয় বলো, হ্যাঁ। তোমার নামের আগে রোল নাই, তোমাকে কিন্তু রিমুভ করে দিবে কর্তৃপক্ষ। তুমি আচ্ছা ঠিক দ্রুত আছে। নিজের রোলটাকে অ্যাড করে নাও। এখন প্রশ্ন করো। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে যে স্পেশাল বেস যে ক্রিয়েট করবে স্যার, ওইটাতে যদি সেকেন্ড টেস্ট থেকে নাও হতো বা তার থার্ড টেস্ট থেকে মূল্যায়ন করা হতো তাহলে ভালো হতো, কারণ আমার শীট পেতে খুব দেরি হয়ে গেছে। আমি কালকের আগের দিন শীট পাইছি হাতে। আচ্ছা, তুমি কি বলেছো আমি কিছু বুঝি নাই, শুধু শীট দেরি হয়েছে এতটুকু বুঝেছি, আবার বলো। আচ্ছা আমি বলি, আমার শীট পাইতে দেরি হয়েছে। এখন একটা স্পেশাল বেচ তো ফোকাস নাকি ক্রিয়েট করবে, মানে একটা স্পেশাল স্টুডেন্টদের অফলাইন করাবে বা যেভাবে হোক স্পেশাল কেয়ার নেবে, একটা দেরি স্পেশাল আছে, বেচ করবে। এখনো দেরি আছে। স্পেশাল ব্যাচের জন্য স্পেশাল পরীক্ষা নেওয়া হবে। ততদিন পর্যন্ত মনোযোগ দিয়ে শীটগুলো, বইগুলোকে খুব বেশি করে মানে পড়তে থাকো। এই ক্লাস টেস্টের উপর ভিত্তি করে করা হবে ক্লাস না টেস্ট নাকি? দেখা হবে, রেজাল্ট দেখা হবে, আরো স্পেশাল পরীক্ষা নেওয়া হবে অতঃপর। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন চলে যাই, আমরা এখন ক্লাসে চলে যাই। এখন হচ্ছে আচ্ছা তনয়া শবনম। আচ্ছা তনয়া শবনম খুব রিকোয়েস্ট করেছে, আমরা তনয়া শবনমকেই আমরা একটু সুযোগ দিব আর কি, এরপর আমরা ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। কেউ রাগ করবে না। তনয়া শবনম কই? খুঁজে পাচ্ছি না তনয়া শবনমকে। তনয়া শবনম, কোশ্চেন আছে প্লিজ। সাদিয়া, আশিকা জান্নাত, আচ্ছা আমি কাউকে খুঁজে পাচ্ছি না, আপনারা কই প্রশ্ন করে কই গেছেন? তনয়া শবনম, ওকে তনয়া শবনম আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। তনয়া শবনম আপু, তুমি হচ্ছে আনমিউট করার সুযোগ করে দাও আমাকে, তোমাকে আনমিউট করা হচ্ছে। তনয়া শবনম, হ্যাঁ তনয়া শবনম প্রশ্ন করো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে গত ক্লাসে লেকচার 1 পড়ানো হয়েছিল না, কিন্তু আমাদের তো শেষ হয় নাই লেকচারটা। আমরা মানে ধ্বনি বর্ণ পর্যন্ত পড়ার পরে তো ক্লাসের টাইম ওভার হয়ে গেছিল, তারপর ক্লোজ করে দিয়েছিলেন। এখন স্যার মানে ওই যে বিড়াল থেকে একটা প্রশ্ন ছিল আমার, যদি ওইটা পড়ানো হয় নাই। যে একটা প্রশ্ন করতে এত কথা বলতে হয়? ইন্না লিল্লাহ, প্রশ্নটা করলে তো হয়ে যায়।
নসিরাম বাবু কি লেখকের তুলসীরাম বাবু বন্ধু ছিল নাকি তোমার হচ্ছে লেখকের? কমলাকান্তের বন্ধু। কিন্তু এটা তো বই। সানজিদা তুমি রিকোয়েস্ট করেছো, সানজিদা তোমাকে প্রশ্নটা নিয়ে ক্লাসে চলে যাবো। সানজিদা, সানজিদা জি বলো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো আপু, বলো। স্যার, বাংলা ভাষায় বর্গীয় বর্ণ 25টি, কিন্তু এই বর্গীয় বর্ণগুলি কি কি এটা তো বুঝতে পারতেছি ক না স্যার। বর্গের 5টা, চ বর্গের 5টা, গ বর্গ কি, ট বর্গের 5টা, ত বর্গের 5টা, ম বর্গের 5টা, বা প বর্গের 5টা। ওকে, বুঝেছো? আশা করি আমরা এর পরবর্তীতে আবার অনেকেরই ক্লাস নিব, অনেকেরই প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আজকে এখন এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরো এবং কোনো ধরনের কোনো প্রশ্ন করবে না, সরাসরি ক্লাসে মনোযোগ দাও। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, তোমার প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ, আমি সবার প্রশ্ন নিব ইনশাআল্লাহ। তবে এতক্ষণ পর্যন্ত চুপচাপ থাকতে হবে, যদিও তোমাদের চুপচাপ থাকা খুবই কঠিন। আমি একটা কথা বলি, গল্প করি, গল্প করেই তোমাদের হচ্ছে কি বলবো ক্লাসে চলে যায় আর কি। মেয়েদের সম্পর্কে একটা গল্প আছে, আমি ছোট করছি না, আমি তোমাদেরকে বড়ই করছি, বড় করে গল্পটা বলা হচ্ছে। তোমার হচ্ছে কোনো এক নারীবাদীর মৃত্যুর কারণে 2 মিনিট নীরবতা পালন করা হবে আর কি। 2 মিনিট নীরবতা পালন করার জন্য দাঁড়িয়েছে আর কি, যে আমাদের মেয়েদেরকে বলে আমরা চুপচাপ থাকতে পারি না, আজকে আমরা 2 মিনিট চুপচাপ থেকে দেখিয়ে দিব যে আমরাও চুপচাপ থাকতে পারি। তো 2 মিনিট চুপচাপ, এর মধ্যে নেত্রী 1 মিনিট 45 সেকেন্ড আগেই বলেছেন আপনারা কেউ কথা বলবেন না, আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে। বুঝছেন? তো এই হচ্ছে তাদের অবস্থা বা আপনাদের অবস্থা। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, যে কথা না বলে আপনারা থাকতে পারেন না। আমি আপনাদের কথা নিব, কিন্তু এই মুহূর্তে আচ্ছা এই মুহূর্তে কেউ কোনো প্রশ্ন করা যাবে না, আমরা আগে ক্লাস করব, এরপর আপনাদের প্রশ্ন নিব ইনশাআল্লাহ। ওকে, আমি আজকে যেটা আগে করব সেটা হচ্ছে কি, আমরা ঐকতান কবিতাটা আগে একটুখানি দেখে আসব। দ্রুত যাব, বেশি তো সময় থাকবে না আমাদের হাতে, কর্তৃপক্ষ আমাদের কিপটে হয়ে গেছে, সময় দিতে চায় না আমাদেরকে। তো আমরা আজকে আমাদের যেহেতু ঐকতান কবিতা থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের 255 নাম্বার পেজে, আমরা একটুখানি দেখে আসি ঐকতান কবিতায় কবি এত কিছু করার পরে ঐকতান কবিতায় তিনি কি বললেন, আমরা একটুখানি দেখে আসি ঐকতান কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতা লিখেছেন, তোমরা জানো। তিনি তার কোন গ্রন্থ থেকে ঐকতান কবিতাটি নিয়ে এসেছিলেন তোমরা সেটাও জানো, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিনে কাব্যগ্রন্থের 10ম সংখ্যক কবিতা এটি। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দের পহেলা বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রবাসীতে কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐকতান অশীতিপর, অশীতিপর মানে তোমার হচ্ছে 80 বয়স পার হয়েছে এমন বলা হচ্ছে। অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা, কবি হিসেবে নিজের অপূর্ণতা স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। অর্থাৎ কবি তার এই কবিতার মাধ্যমে তিনি কি পান নাই, কি করতে পারেন নাই, তার কবিতায় কি কি অপূর্ণতা রয়ে গেছে, তার কাব্য সাধনায় স্বরসাধনায় তিনি কি চেয়েছিলেন, কিসের অভাববোধ তার ছিল, কিন্তু কতটুকু তা পূরণ করতে পেরেছেন, কতটুকু পূরণ করতে পারেন নাই, ততটুকু তিনি কি করেছেন, ততটুকু তিনি এই কবিতায় স্বীকার করে গেছেন। সুতরাং আমরা একটুখানি এই কবিতা, বেশি সময় না, অল্প একটু সময় দেখিয়ে তোমাদেরকে দিয়ে আমরা মূল ক্লাসে আজকে আবার চলে যাবো ইনশাআল্লাহ। ওকে, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। বিপুলা বলতে নারীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, পরবর্তী শব্দে চলে এসেছে বিপুলা বলতে কবি কাকে কাকে কতটুকু কিভাবে কেন বিপুলা বলেছেন। দেশে দেশে কত না নগর রাজধানী, মানে বিপুলা পৃথিবীর কি রয়েছে, কত নগর, কত রাজধানী, মানুষের কত কীর্তি, কত গিরি, কত সিন্ধু, কত মরু। গিরি মানে পাহাড়, সিন্ধু অর্থে এখানে নদ ব্যবহৃত হয়েছে, মরু অর্থে ব্যবহৃত হয়েছে তোমার কি মরুভূমি। কত না অজানা জীব, কারণ এখনো অজানা জীব রয়ে গেছে। আবার কত অপরিচিত তরু, আমরা আমাদের কিছু তরুকে আমরা চিনি, কিন্তু এদের গুণ সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি না, এরকম। আবার দেখো কি বলেছে, বিশাল বিশ্বের আয়োজন, মন মোর দূরে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। পৃথিবী বা বিশ্ব বিরাট আয়োজন করে বসে আছে, কত কিছু পৃথিবীর, অথচ আমার এত কিছু জানার মতো অবস্থা আমার নাই, আমি এতটুকু জানার মতো একজন মানুষের পক্ষে তা সম্ভব নয়। কবি কি করেছেন, ছোট্ট একটি অংশে, পৃথিবীর ছোট্ট একটি ক্ষুদ্র অংশে ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে তিনি বসে আছেন, বা তিনি চিন্তা করছেন আর কি বিষয়গুলো নিয়ে, বা তিনি গবেষণা করছেন, অথবা তিনি তার স্বরসাধনায় বিষয়গুলো নিয়ে আসতে পেরেছেন। আচ্ছা, কি বলছেন, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত। তোমরা যদি জ্ঞানী হতে চাও তাহলে ভ্রমণ বৃত্তান্ত পড়ো, তোমরা যদি জ্ঞানী হতে চাও ইতিহাস পড়ো, তোমরা যদি তোমার হচ্ছে জ্ঞানী হতে চাও তাহলে আত্মজীবনী পড়ো, তাহলে জ্ঞানী হতে পারবে। মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ,
কোন কোন? বিশ্বের এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। কবির যে উৎসাহ কখনো শেষ হয় না, সেই রকম অজানাকে জানবার জন্য, অপূর্ণতাকে পূর্ণ করার জন্য কবি কি করেন? গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত পড়েন। কারণ ভ্রমণ বৃত্তান্ত পড়লেই তো নদী, সাগর, অপরিচিত জীব, তরু, তারপরে তোমার হচ্ছে নগর, রাজধানী এ সম্পর্কে জানা হয়ে যায়। কারণ তোমরা জানো, কেউ যদি দেশে বিদেশে গ্রন্থটি পড়ে থাকো সৈয়দ মুজতবা আলীর, সেখানে গিয়ে দেখেছো যে সৈয়দ মুজতবা আলী কত সুন্দর সুচারু রূপে সুন্দরভাবে তুলে ধরেছেন কি আফগানিস্তান এবং যাওয়ার পথে পাকিস্তান, খায়বার পাখতুনখাওয়া এই অঞ্চলের কাহিনীগুলো সুন্দর করে তুলে ধরেছেন। তোমাদের বইতে রয়েছে গন্তব্য কাবুল, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছিল। ওকে, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। কবি কি কুড়াইয়া আনেন? চিত্রময়ী বর্ণনার বাণী। জ্ঞানের দীনতা এই আপনার মনে। কবির মনে যে জ্ঞানের দীনতা রয়েছে, জ্ঞানের দীনতা বা কবি জ্ঞান আহরণ করতে অরাজি তা নয়, জ্ঞান পায় নাই, জ্ঞানের অভাব রয়েছে, তিনি জানতে চান, সেই বিষয়গুলো কি করতে চান? সেই বিষয়গুলো পূরণ করিয়া যত লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। কবি কি করেন? পৃথিবীর বিভিন্ন কবিরা, পৃথিবীর বিভিন্ন দেশের তোমার হচ্ছে লেখকরা, তাদের গ্রন্থগুলো কবি কি করেন? সেগুলো দেখেন, সেগুলো নেন, সেগুলো পড়েন এবং সেখান থেকে তার জ্ঞানগুলো আহরণ করেন। আমি পৃথিবীর কবি। প্রত্যেকটি কবি পৃথিবীর কবি, কারণ প্রতিটি কবি তার মানবিকতা এবং সত্যকে তুলে ধরতে চান, সুন্দরকে তুলে ধরতে চান। সেই জন্য পৃথিবীর যে কোনো কবি পৃথিবীর কবি। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তারা জাগিবে তখনই। এই সরসাধনায় ও ছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। লেকচার নাম্বার 2, রয়ে গেছে ফাঁক। দেখো বলছে কি, তুমি জানো পৃথিবীর কবি কেন বলছেন? পৃথিবীর সমস্ত কবিদের একটাই বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? তারা সত্য সুন্দরের পূজারী, তারা মানবিকতার পূজারী, তারা সত্য সুন্দর স্বাধীনতার পূজারী। তো পৃথিবীর যেখানেই তোমার হচ্ছে যে যত ধ্বনি উঠে, পৃথিবীর যেখানেই কবি তোমার হচ্ছে অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে কবিরা লিখতে চান, সুখের জন্য কবিরা লিখতে চান, সত্যের জন্য কবিরা লিখতে চান, মুক্তর জন্য কবিরা লিখতে চান, মানবিকতার জন্য কবিরা লিখতে চান। সেই জন্য বলছে যে পৃথিবী আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কবি তার সাহিত্য সাধনায় যা করতে চেয়েছিলেন, যা যতটুকু করতে চেয়েছিলেন, তিনি ততটুকু করতে পারেননি বা ততটুকু দেখাতে পারেননি। তাই বলেছেন যে আমার স্বর সাধনার মাঝে একটা ফাঁক রয়ে গেছে। আচ্ছা, প্রকৃতির ঐকতান্ত্রতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, এটা তোমরা জানো। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। কেন যোগ আছে? তোমাকে বললাম, তোমাদেরকে বলেছি এই মাত্র যোগ আছে। কেন যোগ আছে? তোমরা জানো যে পৃথিবীর প্রত্যেকটি কবি সত্য সুন্দর মানবিকতার পূজারী। সেই হিসেবে তাদের লেখার সাথে, তাদের চিন্তা ভাবনার সাথে পৃথিবীর কবিদের একটা কি রয়েছে? একটা যোগ রয়েছে। সুতরাং তারা যা লিখে তা থেকে সেগুলো কবিরা নেন এবং সেখান থেকে কি পান? সবার সাথে একটা আত্মিক বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং সেখানে কবিরা একে অপরের লেখা পড়ে, একে অপরের চিন্তা চেতনা দর্শন করে তারা কি করেন? তারা আনন্দ পান। লাভ করি আনন্দের ভোগ, সঙ্গ পাই সবাকার। কি করে সঙ্গ পায়? সবার সাথে তো সবার দেখা হওয়া কখনোই সম্ভব নয়। তাহলে কি করে সঙ্গ পায়? সঙ্গ পায় এভাবে, তাদের চিন্তার দ্বারা, তাদের লেখার দ্বারা, তাদের চেতনার দ্বারা, এভাবে আর কি। এরপরে কি বলেছেন? যে পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার। কবি প্রান্তিক মানুষের সাথে মিশতে চেয়েছেন, কিন্তু তাদের অন্তরের মধ্যে, ভিতরে, হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারেনি। অন্তরের মধ্যে ভিতরে প্রবেশ করতে পারেনি। অর্থাৎ বলছে কবি নানান দিক তার কবিতা নিয়ে লিখতে চান, সবাইকে নিয়ে একতাবদ্ধ হতে চান, তার স্বর সাধনায়, তার লেখাতে সবাইকে একত্র করতে চান, কিন্তু সমস্ত জায়গায় কবি প্রবেশ করতে পারে না। কারণ কি? কবির যে উচ্চবৃত্তের জীবন ছিল, এই জায়গা থেকে কবি কি হয়েছে? বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। তার জীবন চালনার যে জীবনটা, তার জীবনের যে তোমার হচ্ছে চলার গতি বা জীবনের চলার যে তোমার হচ্ছে স্তর, এটা তোমার অন্যজনের সাথে মিশতে তাকে বাধা সৃষ্টি করেছে আর কি। তাই বলেছেন যে তোমার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। অর্থাৎ তার জীবনযাত্রাই তাকে অন্যদের সাথে মিশতে একটা বাধা হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিল আর কি।
চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। আজকে যদি যশোর থেকে কাঁচামাল না আসে, আজকে তোকে পাবনা থেকে সিম না আসে, আজকে বরিশাল থেকে আমড়া না আসে, আজকে যদি বাসা থেকে ময়লা না নিয়ে যায়, আজকে যদি তোমার হচ্ছে রিক্সাওয়ালা রিক্সা না চালায়, পৃথিবী থমকে না গেলেও পৃথিবী ধীর পায়ে চলবে। পৃথিবী থমকেই যাবে, পৃথিবী থমকে যাবে। আজকে যদি কৃষক তার ধান বা লাগানো বাদ দেয়, আজকে যদি তোমার হচ্ছে মাছ ধরা বাদ দেয়, তোমরা না খেয়ে থাকবে, তোমাদের খাওয়া হবে না। বিজ্ঞান তোমাকে এতটুকু খাবার দিতে পারবে না। বিজ্ঞান না হলে পৃথিবী হয়তো বা তোমার হচ্ছে চলমানতা ধীরতা হয়ে যেত, কিন্তু চাষি তাঁতি এরা না হলে জীবনটা থমকে যেত, জীবনটা দাঁড়িয়ে যেত। তাই কবি বলছেন যে কাদের উপর চলছে, তাদের উপর ভর দিয়ে জীবন চলছে, সাধারণ প্রান্তিক মানুষের উপর ভর করে এই জীবন চলছে বা এই সমস্ত সংসার চলছে। আর জীবনের উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানের কারণে। আর জীবনটা চলছে কাদের কারণে? সাধারণ মানুষের কারণে, সাধারণ মানুষের কাজের দ্বারা। ওকে, আমি আজকে ক্লাস নিলে তোমরা হয়তো মূর্খ থাকতাম, আমি হয়তো মূর্খ থাকতাম, কিন্তু আজকে যদি কৃষক আমাকে না খাওয়াতো, আমি কিন্তু না খেয়ে থাকতাম। পেটে যদি খাবার না থাকতো, জ্ঞান দিয়ে কি করব? ওকে, এরপরে দেখো দেখো যে শুরু হয়ে গেছে ইয়াসিন মাহমুদ। আচ্ছা দেখো কি বলছে, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। কবি বলেছেন যে আমার যে জীবনযাত্রা, এই জীবনযাত্রার কারণে আমি ব্রাত্য জনতা প্রান্তিক মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আমি তাই আমার দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সাথে কখনো মিশতে পারিনি। তারা আমাকে, আমি সমাজের উচ্চ মঞ্চে বসেছি, সে জায়গায় দিয়ে তাদেরকে দেখার চেষ্টা করেছি, তাদের থেকে বিচ্ছিন্নতার কারণে আজকে আমার এই অবস্থার সৃষ্টি হয়েছে। বলছে তার মানে কি, কবি এই চরণ দ্বারা বোঝাচ্ছেন হচ্ছে তোমার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, অর্থাৎ সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, যৌন বিচ্ছিন্ন হয়ে গিয়েছি আমি, এ কথা বলতে চাচ্ছেন। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে। ও পাড়ার প্রাঙ্গণের ধার বলতে কি বোঝাচ্ছেন? ও পাড়ার প্রাঙ্গণের ধার বলতে বোঝাচ্ছেন কখনো কখনো কবি প্রান্তিক মানুষের সাথে মিশতে চেয়েছেন, তাদের সাথে মিশিয়েও গিয়েছেন, কিন্তু তাদের অন্তরের মধ্যে প্রবেশ করতে পারেনি, তাদের ভিতরে প্রবেশ করতে পারেনি কবি কখনো, তাদের অন্তরে বা তাদের ভিতরে কখনো প্রবেশ করতে পারেনি। তার মানে ওই সমস্ত প্রান্তিক মানুষগুলো কবিকে নিজেদের কবি হিসেবে মেনে নেননি। যেমন নজরুলকে, শরৎকে মেনে নিয়েছিলেন, মানিককে মেনে নিয়েছিলেন, দিলওয়ার খানকে মেনে নিয়েছিলেন, কিন্তু কবিকে সাধারণ মানুষ মনে করেন নাই যে তিনি আমাদের কবি, তিনি উচ্চ মানের কবি, তিনি উচ্চ বংশের মানুষ, তার জীবনযাত্রা ভিন্ন। এরকম কারণে তাই বলেছেন যে আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে গিয়েছি, তার মানে কি তাদের সাথে মিশেছি, কিন্তু তাদের অন্তরের মধ্যে, তাদের ভিতরে হৃদয়ের স্থান করে নিতে পারিনি। আমি ভিতরে প্রবেশ করি, সে শক্তি ছিল না একেবারে, এই যে সেই শক্তি ছিল না, কারণ সেই শক্তি কবি, সেই সমস্ত কবি কি করেনি, সেই সমস্ত লোকজন কবিকে নিজেদের করে নিতে পারেনি। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। বলছেন যে জীবনের সাথে জীবন যদি যোগ না করা যায়, মানে কি, প্রান্তিক ব্রাত্য মানুষকে যদি তোমার হচ্ছে সাহিত্যের জায়গায় অন্তর্ভুক্ত করা না যায়, তাহলে সাহিত্য কৃত্রিম হবে, সাহিত্য ব্যর্থতায় পর্যবসিত হবে, সাহিত্য শুষ্ক হবে, সাহিত্য কি হবে না, প্রাণ হবে না, সাহিত্যের মধ্যে রস থাকবে না। কবি এটা বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এরপরে কি বলছেন যে আমি মেনে নেই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। বলছেন যে আমি সেই নিন্দার কথা মেনে নেই, আমার সুর যে সবার কাছে পৌঁছে যেতে পারে নাই, আমার সুর যে সবার গান গাইতে পারে নাই, আমার সুর যে সবাইকে অন্তর্ভুক্ত করতে পারে নাই, সেই জন্য এই যে সমালোচনা, আত্মিক সমালোচনা, মানুষের সমালোচনা, এই যে নিন্দা, আমি তা অকপটে স্বীকার করি, অকপটে মেনে নেই। এরপরে বলছেন যে আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে। কবি কিন্তু নানান দিক দিয়ে লিখেছেন, সমস্ত জায়গা দিয়ে লিখেছেন, চেষ্টা করেছেন। তিনি বলছেন, তিনি এটা স্বীকার করে নিচ্ছেন যে আমার কবিতা বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু আমার কবিতা সব জায়গায় যায় নাই। আসলে এটা সম্ভব তো না। সম্ভব কি, একজন মানুষের কবিতা, একজন মানুষের লেখা, একজন মানুষের সাধনা, একজন মানুষের সবকিছু সুর সবার কাছে গিয়ে পৌঁছাবে তো সম্ভব হয় না। তবুও কবিরা স্বীকার করে নিচ্ছেন আর কি। কিষানের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। সত্য আত্মীয়তা এখানে কেন বলছেন, অর্থাৎ
কথা এবং কাজের মধ্যে মিল থাকবে যে কবির, যে কবি তাদের হতে পেরেছে, যে কবি তাদের কথা বলতে পেরেছে, যে কবি কিষানের হতে পেরেছে, যে কবি নিজেই কৃষক হতে পেরেছে, যে কবি তাদের অন্তরের কথা ব্যক্ত করতে পেরেছে, সেই কথা বলা হচ্ছে যে কৃষানের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির লাগি কান পেতে আছি। যে কবি ব্রাত্য মানুষকে নিয়ে, প্রান্তিক মানুষকে নিয়ে, প্রান্তিক মানুষের দুঃখ জ্বালাকে নিয়ে লিখে, প্রান্তিক মানুষের কথাগুলোকে তুলে ধরে, আমি সেই সমস্ত কবির জন্য কান পেতে আছি। এসো কবি একক্ষত জনের নির্বাক মনের মর্মর বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। কোন কবির কথা বলছে? প্রান্তিক ব্রাত্য জনতার কবির কথা বলছেন। যে কবি, হে কবি তুমি আসো, কাদের কথা? নির্বাক মনের, দুঃখে সুখে যারা কোনো অভিযোগ করে না, দুঃখে সুখে যারা কখনো নিজেদের কথা বলে না, সেই সমস্ত মানুষের কথা তুমি মন থেকে উদ্ধার করো এবং তাদের হয়ে যাও, তাদের হয়ে তাদের কথাগুলোকে তুলে নিয়ে আসো। তুলে নিয়ে এসে তুমি সেগুলো কোথায় কোথায় তাদেরকে অবজ্ঞা করার কারণে আজকে যে তোমার হচ্ছে সাহিত্য ভূমি নিরস মরুভূমি হয়ে গেছে, তাদের কথা এখানে ঢেলে দাও নিয়ে এসে, তাদের কথার দ্বারা, তাদের জীবনের দ্বারা, তাদের কর্মের দ্বারা, তাদের নিয়ে লেখার দ্বারা এই সাহিত্যভূমি আমার রসে পরিপূর্ণ হয়ে যাক। আচ্ছা, অন্তরে যে উৎস তার আছে আপনারই দাও তুমি উদ্বারী, অর্থাৎ বলছে যে সাধারণ মানুষের মনেও তো কত কথা রয়েছে, কত সাহিত্য রয়েছে, এগুলো আমরা জানি না, তুমি সেগুলোকে উদ্ধার করো এবং সেগুলো ঊর্ধ্বে তুলে ধরো। এরপরে বলছে যে সাহিত্য ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়। বলছে যে এই যে আমাদের সাহিত্য সবাই মিলে আমরা আড্ডা দেই, সাহিত্যের আড্ডা, সেই সাহিত্যের আড্ডাতে যাতে করে হচ্ছে যাদের একতারা হাতে আছে, যারা প্রান্তিক কবি, যারা তোমার হচ্ছে ব্রাত্য জনতার কবি, যারা তোমার হচ্ছে ঢোল বাজায়, ঢোলক বাজায়, বাঁশি বাজায়, তারাও যেন কখনো কখনো আমাদের এখান থেকে সম্মান বঞ্চিত না হয়, তারাও যেন আমাদের এখানে এসে তাদের রস দ্বারা পরিপূর্ণ করতে পারে। এ সমস্ত কবি, এ সমস্ত কথা, তাদের গান, তাদের কবিতা, তারা যেন তাদের কাজ দ্বারা সম্মান পায়, তারা যেন আমাদের এখানে এসে অন্তর্ভুক্ত হতে পারে, সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। তুমি তাদেরকে গুরুত্ব দাও, তাদের কথা তুলে নিয়ে আসো। মুখ যারা দুঃখে সুখে, মুখ যারা দুঃখে সুখে মানে কি? যারা সুখে এবং দুঃখে কোনো অভিযোগ করে না, যারা দুঃখে এবং সুখে কোনো কথা বলে না, যারা এবং দুঃখে সুখে কোনো কিছু শেয়ার করে না, সেই সমস্ত মানুষের কথা। নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, যারা সবসময় বিশ্বকে সম্মান করছে, তাদের কথাগুলোকে ভুলে গেছে, এই সমস্ত ওগগুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। কাছে থেকে দূরে যারা প্রান্তিক মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ, এই সমস্ত মানুষগুলোই যাদের উপর ভর দিয়ে এই সংসার চলছে, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষ এত কাছে, তাদের কথা আমি শুনলাম না। ওগো কবি, তোমার কাছে প্রত্যাশা করি তুমি সেই কবিতাগুলো শোনাও, সেই গানগুলো শোনাও, তাদের কথা আমাদেরকে বলো, আমি সেই কথা শোনার জন্যও কান পেতে আছি। ওকে, কবিতা আজকে এ পর্যন্তই। আজকে আর কোনো প্রশ্ন নেওয়া হবে না, আমরা এখন ব্যাকরণের ক্লাসে চলে যাব, আশা করি বুঝতে পেরেছো। আর আমরা জানি আমাদের অনুপম এবং কল্যাণীর কে নিয়ে যে ঘটনা, তোমাদেরকে অনুপম, কল্যাণীর বাবা, কল্যাণীর তারপরে তোমার হচ্ছে বাবার বন্ধু, এরপরে বিয়ের আসরের ঘটনা, এরপরে তোমার হচ্ছে অনুপমের বন্ধু, অনুপমের দাদা, অনুপমের মামা, অনুপমের বাবা, অনুপমের বাড়ির অবস্থা, এরপরে তোমার হচ্ছে বিয়ের বয়স, সমস্ত বিষয়ে প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে তোমাদেরকে বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত এবং কে কোন ডায়লগটা বলেছে তাও বলা উচিত, কোন চরিত্রটা কার সঙ্গে গেছে এতটুকু তোমাদের মনে রাখা দরকার। এবং কোন লাইন যদি কয়টা ফুলের নাম আছে, কয়টা ফলের নাম আছে, কোন মাসের নাম আছে, কোন জায়গাটার নাম আছে, এরকম বিষয়গুলোকে তোমাদেরকে আয়ত্ত রাখা দরকার। আর কবিতার বা গল্পের মূল ভাবটা আয়ত্ত করা দরকার। একটা কথা বলি, তোমরা যদি রিটেন সম্পর্কে বিস্তারিত জানতে চাও, রিটেন সম্পর্কে বিস্তারিত কথা বলতে চাও, রিটেন সম্পর্কে বিস্তারিত পড়তে চাও, সেক্ষেত্রে তোমাদের উচিত হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে বইটা রয়েছে, গল্প এবং কবিতার বই, এই গল্প এবং কবিতার বইয়ে তোমরা যে সমস্ত অনুধাবনমূলক প্রশ্ন আগে পড়তে, সেই সমস্ত অনুধাবনমূলক প্রশ্ন গল্প এবং কবিতা থেকে আবার একটু বেশি করে পড়ে নিতে পারো, কারণ ফোকাসের শীটে অল্প কিছু দেওয়ার সুযোগ হয়েছে, অল্প কিছু দিয়ে দিয়েছি আমরা। তোমাদের উচিত হবে তোমাদের গল্প এবং কবিতা থেকে আরো অনুধাবনমূলক প্রশ্নগুলো বেশি বেশি পড়া। ওকে, আমি এখন তিনজনের প্রশ্ন নিব, প্রাপ্তি হকের প্রশ্ন নিব। প্রাপ্তি হক, বলো। প্রাপ্তি হক আপু, প্রশ্ন করবা তুমি। ভাইয়া
কি ভাইয়া বলো। ভাই অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে লেকচার ওয়ানে যে লিখিত অংশগুলো ছিল তার মানে অ্যান্সার গুলো আমি পাচ্ছি না, 1 আর 5। ওগুলা লাগবে না তোমাদের আপু, আপাতত ওগুলা থাক, এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আর ভাইয়া নীল দর্পণ সম্পর্কে একটু জানতে চাচ্ছি আর কি। নীলধর্ম কার? ওই যে বলো। দীনবন্ধু মিত্র। হ্যাঁ, কি করেছিলেন তিনি নীলদর্পণ? কি নিয়ে ভাই লিখেছিলেন বলো? নীল আন্দোলনের ব্যাপারে লিখেছেন, কিন্তু ওইটা তো লিখেছিলেন? হয়েছে মঞ্চস্থ হয়েছিল কোথায়? ঢাকাতে। কারাগারে। এই এতগুলো জানলে হবে, আর কিছু লাগবে না। আমি ক্লাসে আছি, ক্লাসে। আচ্ছা ভাইয়া, পপি সুলতানা টুমি, প্লিজ পপি সুলতানা টুমি। আমি আর কার প্রশ্ন নিব? চেলি বা নেলির প্রশ্ন নিব, চেলির প্রশ্ন নিব, একটা চেলির প্রশ্ন নিয়ে থাকি। চেলি না নেলি? আচ্ছা আপু তুমি প্রশ্ন করবা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম নেলি। আচ্ছা মেলি, এখানে আসছে নেলি। জি ভাইয়া। হুম, বলো। ভাইয়া বলতে চাইছিলাম যে এখানে যে আগের মানে আমাদের কি কোনো ক্লাস টেস্ট হয়েছে নাকি? অবশ্যই ক্লাস লেকচার হয়ে 1 গেছে, থেকে। 1 নাম্বার ক্লাস হয়ে গেছে। এর না আগে স্যার, ক্লাস টেস্ট হয়েছে কিনা? ও ক্লাস টেস্ট হয়নি মনে হয় এখনো, আজকে মনে হয় হওয়ার কথা আর কি। আচ্ছা ও ওকে। সাদিয়া সুলতানা পপি, সাদিয়া সুলতানা পপিকে তো খুঁজে পাচ্ছি না আমি। সাদিয়া সুলতানা পপি কই? ভাই একটা ইশরাত, ইশরাত এবং সাদিয়া সুলতানা দুজনের কোশ্চেন নেওয়া হবে শুধু। সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য কই আপনারা? আচ্ছা ওকে, আর 3 জনের প্রশ্ন নিয়ে আমি সাদিয়া ইসলাম ঐতিহ্য আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। ওকে সাদিয়া ইসলাম ঐতিহ্য, হ্যাঁ আপু প্রশ্ন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দ্রুত প্রশ্ন। স্যার আমাদের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে এগুলা আমি কি হচ্ছে নিজের মতো করে লিখতে পারি? মানে অনেক সময় দেখা গেল গাইড অথবা লেকচার শিট এগুলার ব্যাখ্যা থেকেও আমার কাছে কোনো ব্যাখ্যা থাকতে পারে, এগুলা কি মানে আমি লিখতে পারি? দেখো তোমার কাছে ব্যাখ্যা থাকবে তোমার মতো করে, কিন্তু কবি কি বোঝাতে চেয়েছেন, বিজ্ঞজনেরা কিন্তু সে বিষয়ে আগে বুঝে সেগুলো তোমাদেরকে নোট গাইড বিভিন্ন জায়গায় তুলে দিয়েছেন। আমার মনে হয় ওই সমস্ত জায়গাতে তুমি সাহায্য নিলে সেক্ষেত্রে তোমার জিনিসটা মিশিয়ে লিখলে আরো বেটার হবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ। ইসরাত, ইসরাত প্রশ্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। ইসরাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসরাত সরাসরি প্রশ্ন। ভাইয়া আমাদের তো লেকচার 1 কমপ্লিট হয় নাই, কিন্তু আজকে গ্রুপে নোটিশ দেখলাম আজকে পরীক্ষা হবে। আমাদের কি পরীক্ষা হবে আজকে? হ্যাঁ, যদি গ্রুপে নোটিশ দিয়ে থাকে তাহলে পরীক্ষা হবে। তোমাদের ক্লাসে বসে থাকলে চলবে না যে স্যার ক্লাসে শেষ করতে পারে নাই, এখন স্যার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় পাচ্ছে, এর মধ্যে শেষ করতে পারছে না, তাহলে তো কিছু করা থাকছে না। তোমাদেরকে তো অবশ্যই বাসায় বসে পড়ে কমপ্লিট করা উচিত। ভাইয়া আমাদের প্রতিদিন এমন হয় যে আমাদের ক্লাসটা লেট করে শুরু হয় কিন্তু টাইমেই শেষ হয়ে যায়। আগের ব্যাচ যাদের তাদের লেট করে শেষ হওয়ার কারণে আমাদের লেট করে শুরু হয়। সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট হতে পারে এদিক ওদিক, তাই বলে কি তুমি পড়বে না? ভাইয়া ওই দিন আমাদের প্রায় 30 মিনিটের মতো লেট হয়ে গেছিল। এরকম মাঝে মাঝে হবে, যেহেতু অনলাইন ক্লাস, তোমরা এই যুগে বসবাস করছো, আমরা এর সাথে অভ্যস্ত না, আমাদের একটু সময় লাগে, তাই এই ক্ষেত্রে একটু ক্ষমা করতেই হবে। বাসায় বসে এই যে আসা যাওয়ার ক্ষেত্রে তোমাদের যে সময় নষ্ট হতো সেই সময়টুকু মনে করো আমরা কম দিচ্ছি, সেই সময়টুকু বেশি করে পড়াশোনা। কিন্তু সাদিয়া সুলতানা পপি সর্বশেষ কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলো। আমি জানতে চাচ্ছি হচ্ছে আমাদের লেকচার শিটে মানে লেকচার 1-এ যেটা আমি দেখেছি শেষে কিছু কোশ্চেন দেয়া আছে মানে বিগত সালের কোশ্চেন। সেখানে যেটা দেখেছি যে আমাদের মানে ইন্টারের যে টেক্সট বইয়ের যে সিলেবাস আছে সেটার বাহিরেও কোশ্চেন আছে, তো সেগুলো কি ঢাবি কিংবা জাবির ক্ষেত্রে আচ্ছা, আমাদের ঢাবির অন্যান্য কোশ্চেনে ইন্টারমিডিয়েট সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করবে না। ওকে, এখন একটা আর কথা বলি, জাবির দেখো ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ। কোথাও প্রশ্ন করবে না। আচ্ছা আচ্ছা, দেখো সাদিয়া আসলাম ঐতিহ্য, একটা কথা বলি। সাদিয়া আসলাম ঐতিহ্য, তোমাকে আমি একটু আনমিউট করে দিচ্ছি। তুমি নিজে প্রশ্ন করলে, সাদিয়া আসলাম ঐতিহ্য আমাকে শুনতে পাচ্ছ তুমি মনে হয়? আচ্ছা, তুমি আমাকে প্রশ্ন করলে, দেখো কত রিকোয়েস্ট করে প্রশ্ন করলে, তাহলে কত রিকোয়েস্ট করে তোমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। আমি যদি কারো প্রশ্নের উত্তর না নিতাম তাহলে এতক্ষণ 2-3টা রুল আমি শেষ করে ফেলতে পারতাম। তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার জরুরি, তাই নয় কি?
অথচ তুমি নিজেই আসলে এরপরে ওরকম না, আচ্ছা আমি আসলে ওটা বলিনি। আমি আচ্ছা, আসলে বলেছিলাম যে অন্যান্য ক্লাসে কি হয় যে এরকম মানে শেষের দিকে এসে কর্তৃপক্ষরা আচ্ছা, বলে যে হচ্ছে ক্লাস শেষ করতে হবে, কিন্তু আমাদের তো আরো প্রশ্ন থাকতে পারে অথবা আমাদের টপিক করাতে আচ্ছা হতে পারে, দেখো, যেমন আগামী একটু ক্লাস পরে তোমরা বলবো যে দেখো তাড়াহুড়ো লাগাই দেয়। এখন তাড়াহুড়ো তো লাগাবেই। এখন আমাকে 12:30টার মধ্যে 12:15 মধ্যে ক্লাস শেষ করতে হবে, তাহলে নিশ্চয়ই আমাকে তাড়াহুড়ো করতে হবে। আর তোমাদের সাথে তো আমি যদি সারাদিন এভাবে গল্প করতে থাকি তাহলে সারাদিনই তোমাদের প্রশ্ন থাকবে, আমি জানি এটা। সুতরাং এখন কেউ কোনো প্রশ্ন করবো না, ধৈর্য ধরে আমরা ক্লাস করব। ক্লাসের শেষে 5 মিনিট সময় দেওয়া হবে। এখন মদিনা আক্তার প্রশ্ন নেওয়া হচ্ছে না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এখন আমরা সরাসরি চলে যাব ফাগুন সংখ্যা প্রবাসী। ওকে, আচ্ছা তোমরা এখন সরাসরি আমরা চলে যাব নব্যবিধান এবং সত্যবিধানের ক্ষেত্রে। তোমরা বাংলা বানান নিয়মের সাথে আমার সাথে যুক্ত হবে এখনই। কোনো ধরনের কোনো প্রশ্ন করা যাবে না, আমি আগে পড়াবো এরপরে তোমরা প্রশ্ন করবে। কোনো ধরনের কোনো প্রশ্ন করবে না এখন। আশা করি বুঝতে পেরেছো আর কি, আশা করি বুঝতে পেরেছো। কোনো ধরনের কোনো প্রশ্ন করা যাবে না, কারণ প্রশ্ন করলে স্ক্রিনে ভেসে উঠলে আমার দিকে নজর চলে যায় এবং প্রশ্ন দিতে ইচ্ছে, অ্যান্সার এড়িয়ে যাওয়া যায় না আর কি। আচ্ছা, ফাল্গুন সংখ্যা প্রবাসী কি? ফাল্গুন সংখ্যা প্রবাসী, প্রবিশা একটি পত্রিকা, সেটা বাংলা মাসে মাসে বের হতো। সেই ফাল্গুন সংখ্যা প্রবাসী মানে প্রবাসী ফাল্গুন সংখ্যায় বের হতো, সেটা বলা হচ্ছে আর কি। ওকে, অশীতিপর মানে 80 বছর বয়সে বৃদ্ধ বা তার বেশি বৃদ্ধ। ওকে, আমরা এখন ক্লাস চলে যাব লেকচার নাম্বার 2 এর। দেখো তো নত্যবিধান। আচ্ছা, নত্যবিধান। ওকে, আমরা জানি আমাদের বাংলা বর্ণমালায় 9 এর সংখ্যা 2টা, একটা দন্তন একটা মূর্ধন্য ন। এটা ভালো করে তোমরা জানো, দন্তন একটা মূর্ধন্য ন একটা। আসলে কোথায় মূর্ধন্য ব্যবহার করব কোথায় দন্তন্য ব্যবহার করব এটা নিয়ে বিভ্রাট সৃষ্টি হয়। আর তোমরা এটাও জেনে থাকবে যে আমাদের বাংলা বর্ণমালাতে আমাদের বাংলা ভাষায় 25% শব্দ রয়েছে, 25% শব্দ রয়েছে তৎসম ভাষার শব্দ। তৎসম বা সংস্কৃত ভাষা শব্দ, যা তৎসম তাই সংস্কৃত, যা তৎসম তাই সংস্কৃত। ওকে, এখন আমরা দেখব মূর্ধন্য 9 এর প্রাপ্তিহক সহ সবাইকে বলছি, প্রাপ্তিহক সহ সবাইকে বলছি, কোন ধরনের কোনো কমেন্ট করবে না, কোন ধরনের কোনো প্রশ্ন করবে না। এখন কোন ধরনের কোনো কোশ্চেন কমেন্ট কিছু করা চলবে না, প্লিজ। কোন ধরনের কোনো কোশ্চেন কমেন্ট কিছু করবে না এখন। আচ্ছা, নত্য সত্য নিয়ে পড়ানো হয়েছে অন্য কোনো ক্লাসে। তোমরা যারা পুরাতন স্টুডেন্ট, তোমরা যদি চাও যে ক্লাস থেকে লিভ নিয়ে চলে যাবে, যেতে পারো আপাতত আজকের জন্য। কিন্তু এটা নতুন ব্যাচ, নতুন ব্যাচে নত্য সত্য পড়ানো হয়নি, এখন নত্য সত্য পড়ানো হবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো ধরনের কোনো কমেন্ট চলবে না, চুপচাপ বসে থাকো, চুপচাপ। ওকে, নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম আজকে আমরা নত্যবিধান পড়বো। দেখো, নত্যবিধান কাকে বলে? তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য 9 এর সঠিক ব্যবহারকে বলা হয় নত্যবিধান। তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য 9 এর সঠিক ব্যবহারকে বলা হয় নত্যবিধান। কোথায় মূর্ধন্য বসবে কোথায় মূর্ধন্য বসবে না, কোথায় মূর্ধন্য বসবে কোথায় মূর্ধন্য বসবে না, এবং কোথায় মূর্ধন্য অটোমেটিক্যালি এমনিতেই বসবে কোনো নিয়ম ছাড়া, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় নত্যবিধান। এখন আমরা দেখবো যে কোথায়, তাহলে কোন শব্দে? তৎসম ভাষার শব্দে মূর্ধন্য 9 এর সঠিক ব্যবহারকে বলা হয় নত্যবিধান। ওকে, আমরা এখন দেখব কোথায় নত্যবিধান নিয়ম অনুযায়ী বসে। ওকে, প্রথম নাম্বার নিয়ম দেখো, নত্যবিধানের প্রথম নাম্বার নিয়ম আমরা একটু দেখে আসি যে রি, এরপরে তোমার হচ্ছে র, এরপরে স, এদের পরে সরাসরি মূর্ধন্য বসে। যেমন আমি দেখলাম ঋণ বানান লিখলাম, মূর্ধন্য বসলে। আমি যখন কারণ বানান লিখলাম তখনও মূর্ধন্য বসলো। আমরা জানি এর রি এর ফর্ম রয়েছে একটা, যেমন ঋণ, যেমন ঘৃণা, এরপরেও কি বসছে? মূর্ধন্য বসছে। যেমন তৃণ, এরপরে মূর্ধন্য বসছে। আমরা জানি র ফলা মানেও হচ্ছে কি র। সুতরাং আমরা যখন প্রাণ লিখবো তখনও মূর্ধন্য লিখবো, আমরা যখন ঘ্রাণ লিখবো তখনও মূর্ধন্য লিখবো। আমরা জানি রেফও কি, রেফও তোমার হচ্ছে কি, রেফও কি র। সুতরাং আমরা যখন রেফ লিখবো রেফের পরে মূর্ধন্য লিখবো। যেমন লিখলাম হচ্ছে বর ন না, যেমন লিখলাম হচ্ছে করণ, যেমন লিখলাম তোমার হচ্ছে কি কি তোমার হচ্ছে বর্ণ। এই সমস্ত শব্দ লিখতে আমরা কি করেছি? রেফ, র, রি, রিকার, এদের পরে মূর্ধন্য দিয়েছি। অর্থাৎ নিয়ম নাম্বার 1 হচ্ছে রি, র, মূর্ধন্য মূর্ধন্য স, এদের পরে কি হবে? এদের পরে তোমার হচ্ছে মূর্ধন্য হবে। এরপরে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। যেমন তোমার হচ্ছে মূর্ধন্য স এর পরে, যেমন লিখলাম হচ্ছে গবেষণা, একটি শব্দ লিখলাম, গবেষণা শব্দটি মূর্ধন্য স এর পরে হয়েছে।
ঠিক একই রকম আমি লিখলাম তোমার হচ্ছে এসন, এসন একটি শব্দ, দেখো মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য হয়েছে, অর্থাৎ রি র মূর্ধন্য স্বরের পরে মূর্ধন্য হবে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। তোমরা একটা কথা মনে রেখো যে নত্ব বিধান করার সময় আকার ওকার বা কোনো কার, এক কথা স্বরবর্ণ কোনো ধরনের প্রভাব ফেলবে না। অর্থাৎ তোমার হচ্ছে মাঝখানে যদি যেমন এখানে মাঝখানে আকার রয়েছে, এখানে এই মূর্ধন্য বসতে এই আকার কোনো প্রভাব ফেলবে না। সরাসরি কথা হচ্ছে কারের ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি হবে না তোমার ব্যঞ্জন মূর্ধন্য বসানোর ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ওকে, দেখো পরের নিয়ম দেখি আমরা একটুখানি। আচ্ছা দেখো পরের নিয়মটা কি বলছি। পরের নিয়মটা হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে রি র স্বর পরে সরাসরি মূর্ধন্য বসে, এরপরে দেখবো হচ্ছে রি র স্বর পরে যদি তোমার হচ্ছে রি র ফলা এবং রে, রি র মূর্ধন্য স্বর পরে, এদের পরে যদি ক বর্গ মানে ক খ গ ঘ ও, এরপর তোমার হচ্ছে প বর্গ প, এরপরে ফ ব ভ ম, এরপরে তোমার হচ্ছে অন্তস্থ জ অন্তস্থ অ অনুস্বার হ। এই যে 14টা বর্ণ লিখেছি আমি, 14টা বর্ণ, এদের পরে গিয়ে মূর্ধন্য হবে। মনে রাখো কি বলেছি, আগে বুঝো জিনিসটা। এরপরে আগে বললাম যে রি র স্বরের পরে সরাসরি মূর্ধন্য হয়। এখন মনে রাখো যে রি র স্বরের পরে যদি এই 14টা বর্ণের যে কোনো একটা বর্ণ থাকে, অথবা যে কোনো 2টা বর্ণ থাকে, অথবা যে কোনো 3টা বর্ণ থাকে, অথবা এই বর্ণগুলোর পরে যদি এই 14টা বর্ণে একসাথেও থাকে, তবুও এদের পরে যদি কোনো ন আসে, সেই নটা হবে মূর্ধন্য। কি বলেছি যে যদি এদের পরে এই বর্ণগুলো আসে, এই বর্ণগুলো একটা আসতে পারে, 2টা আসতে পারে, 5টা আসতে পারে, 10টা আসতে পারে, এর পরে গিয়েও কি হবে, মূর্ধন্য হবে। আমি উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে। ওকে, আমি তোমার একটি শব্দ লিখলাম হচ্ছে, এই দেখো লিখলাম হচ্ছে গ্রামীণ, একটি শব্দ লিখলাম, দেখো গ্রামীণ একটি শব্দ লিখলাম, এটার নাম কি, এটার নাম কিন্তু র। আচ্ছা এরপরে কি বসেছে, প বর্গের ম, তাহলে এরপরে কি হবে, এরপরে মূর্ধন্য হবে, তাই মূর্ধন্য বসেছে। ক্লিয়ার কি দেখেছো? ওকে, আমি আরেকটি শব্দ লিখলাম, আমি এরপরে তোমাদেরকে এক শব্দ লিখলাম, তোমার হচ্ছে অপরাহ্ন একটি শব্দ লিখলাম। দেখো বোর্ডের লেখা স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা অপরাহ্ন বানান, দেখো প্রথমে কি আছে, প্রথমে র আছে, এই যে র, এরপরে কি আছে, এরপরে যে হ আছে, তাহলে এরপরে কি হবে, এই যে মূর্ধন্য হয়েছে। দেখো আমরা জানি হয়ের নিচে মূর্ধন্য এবং হয়ের পেটে দন্তন্য, হয়ের নিচে মূর্ধন্য এবং হয়ের পেটে দন্তন্য। আচ্ছা এরপরে যদি আমরা তোমার হচ্ছে আরেকটা শব্দ দেখি, যেমন যদি তুমি হচ্ছে লেখো অগ্রহায়ণ, দেখো অগ্রহায়ণ লিখো, এটার নাম কি, এটার নাম র, এটা পরে কি হ, তার মানে কি র, এরপরে কি হ, এরপরে কি অন্তস্থ, এরপরে কি মূর্ধন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ রি র স্বরের পরে যদি এক বা একাধিক, এই 14টা বর্ণের এক বা একাধিক বর্ণ আসে, এরপরে গিয়েও কি হবে, এরপরে গিয়েও মূর্ধন্য হবে। আচ্ছা এরপরে তোমাদের শীটের 1 নাম্বারটা বলেছি আমি, এবং শীটের দেখো মনে হয় 2 নাম্বারটা বলেছি আমি। কত নাম্বারটা বলেছি একটু খেয়াল করো তোমরা। আচ্ছা আমি 1 নাম্বারটা বলেছি এবং 2 নাম্বারটা বলেছি, এরপর আমি 4 নাম্বারটা বলবো। তোমরা দেখো আমি 4 নাম্বারটা বলবো। 4 নাম্বার কি বলা হচ্ছে, 4 নাম্বার বলা হচ্ছে যে ট বর্গের আগে মূর্ধন্য বসে, ট বর্গের আগে মূর্ধন্য বসে, ট বর্গের আগে, ট বর্গ মানে কি, ট ঠ ড ঢ মূর্ধন্য, এই ট ঠ ড ঢ মূর্ধন্যের আগে কি বসে, তোমার হচ্ছে মূর্ধন্য বসে। যেমন একটি শব্দ লিখলাম হচ্ছে কণ্ঠ, দেখো তো ঠ এর পূর্বে মূর্ধন্য হয়েছে। যেমন একটি শব্দ লিখলাম হচ্ছে কণ্টক,
যেমন একটি কণ্টক লিখলাম, এর পূর্বে কি হয়েছে, ক এর পূর্বে মূর্ধন্য হয়েছে। আচ্ছা, তোমার মোবাইল ফোনটা একটুখানি বাঁকা করে ধরো, তাই বড় দেখা যাবে। আচ্ছা, কণ্টক ঠিক একই রকম। আমি যদি শব্দ লিখি পাষণ্ড, দেখো পাষণ্ড, দেখো তো এই পাষণ্ড শব্দটি ড এর সাথে কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। আমি যদি একটি শব্দ লিখি ডান্ডা, দেখো ডান্ডা কি হয়েছে, ড এর সাথে মূর্ধন্য হয়েছে। দেখো আমি স্বর্ণময়ী মোস্তফা একটা কমেন্ট করেছে যে আমি যে টপিকগুলো যেগুলো বলছি সেগুলো কি বেশি ইম্পর্টেন্ট না, আমি যেগুলো বলছি এগুলোই নিয়ম, আর বাকিগুলো নিয়ম নয়। বাকিগুলো যে নিয়ম নয় আমি সেগুলো প্রমাণ করব এখন, বুঝছো কিনা? ওকে, দেখো তাহলে আমি তিনটা নিয়ম বলেছি, এই তিনটা নিয়মই হচ্ছে তোমার নত্যবিধানের নিয়ম। কি কি বলেছি? রি র হওয়ার পরে মূর্ধন্য হয়, রি র হওয়ার পরে ক বর্গ প বর্গ অন্তস্থ জ অন্তস্থ অ অনুসার হ, এরপরে গিয়েও কি হয়, মূর্ধন্য হয়। এরপরে আমি কি বলেছি, ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য হয়। এইটা তিনটা নিয়ম। ওকে স্বর্ণময়ী, তোমাকেও থ্যাংক ইউ। দেখো এরপরে আর যে দুইটা নিয়ম নয়, তোমাদের যে 3 নাম্বার এবং 5 নাম্বার যেটা নিয়ম নয়, দরকার নাই, বা অসার, আমি এটা প্রমাণ করে দিচ্ছি এখন। দেখো তোমাদের 3 নাম্বার কি বলেছেন, তোমাদের 3 নাম্বারে বলেছেন যে প্র, এরপরে বলেছেন পরা, এরপরে কি বলেছেন পরি, এরপরে কি বলেছেন নির। এই প্র পরা পরি নির এরপরে যদি নদ নম নস নহ অন হন থাকে তবে এদের দেখো কি বলেছে, নদ নম নস নহ নি, নদ অন হন প্রভৃতি ধাতু যদি যুক্ত হয় তাহলে সেই শব্দের নদ নম নস নহ অদহনের নটা দন্তন্য থেকে মূর্ধন্য হয়ে যাবে। এটা আসলে দরকার নাই। কেমন দরকার নাই আমি দেখাচ্ছি তোমাদের। দেখো প্র প্ররা পরির প্র নিলাম, আর নদ নম নস নহ নমের নাম নিলাম, নাম হয়ে গেল প্রনাম। কিন্তু ভুল হয়েছে না? ভুল হয়েছে। কারণ কি তোমরা জানো, এই যে প্র যুক্ত নাম হবে। কারণ কি বলতো, আমরা জানি র এর পরে সরাসরি ন হয়, এটা তোমরা ভালো করেই জানো আর কি। আসসালামু আলাইকুম, হ্যালো, আমি ক্লাসের মধ্যে আছি। আচ্ছা কি বললাম আমি, দেখো তো র এর পরে সরাসরি যে মূর্ধন্য হয়, র এর পরে যে সরাসরি মূর্ধন্য হয়, এটা কিন্তু তোমাদের 1 নাম্বার নিয়মে আমি বলে দিয়েছি। 1 নাম্বার নিয়মে বলে দিয়েছি না? ঠিক একই রকম যদি আমি বলি হচ্ছে পরিণতি, একটি শব্দ লিখলাম পরিণতি, ন পরা পরির পরি নদ নম নস নদ ন নিলাম। দেখো তো তাহলে কি র এর পরে সরাসরি এখানে মূর্ধন্য হয়েছে না? র এর পরে সরাসরি মূর্ধন্য হয়েছে। তাহলে দেখো তো আমরা তোমাকে দেখালাম যে তোমার সরাসরি এটা হচ্ছে 1 নাম্বার নিয়মের সাথে মিলে যাচ্ছে। সুতরাং এটা পড়লেও চলবে, না পড়লেও চলবে, 1 নাম্বার নিয়ম দিয়ে এটা শেষ করা যাবে। আচ্ছা এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব হচ্ছে তোমার তোমাদের 5 নাম্বার যে নিয়মটা রয়েছে, 5 নাম্বার নিয়ম দেখো লেখা আছে কি, তোমাদের 5 নাম্বার নিয়ম আছে যে উত্তর পর পার রবীন্দ্র চন্দ্র নারো। এরপরে যদি এই উত্তর পর পর রবীন্দ্র চন্দ্র নারো এরপরে যদি অয়ন বা আয়ন যুক্ত হয়, উত্তর পর পার রবীন্দ্র চন্দ্র নারো এরপরে যদি আয়ন বা অয়ন যুক্ত হয়, সেই আয়ন বা অয়নের দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাবে। আসলে দরকার নাই। কেমন দরকার নাই? দেখো কেন দরকার নাই। আমি লিখলাম হচ্ছে চন্দ্র যোগ আয়ন, চান্দ্রায়ন, আয়ন যুক্ত চান্দ্রায়ন হলো। দেখো তো এখানে কি, এটার নাম কি র না, এরপরে কি এটার নাম কি অন্তস্থ না, এরপর কি হবে, মূর্ধন্য হবে না। আমরা কি 2 নাম্বার নিয়মে তোমাদের কি পড়িয়েছিলাম, 2 নাম্বার নিয়মে পড়িয়েছিলাম যে 2 নাম্বার পরে পড়েছিলাম র এর পরে অন্তস্থ থাকলে অন্তস্থের পরে মূর্ধন্য হয়। তাহলে এটা হয়ে গেছে, সাদি ইসলাম ঐতিহ্য বলেছো। আবার আমি লিখলাম হচ্ছে উত্তরায়ণ, দেখো উত্তর যোগ আয়ন লিখলাম হচ্ছে উত্তরায়ণ, এখানেও তাই, এখানে র এরপরে অন্তস্থ এসেছে, এরপরে কি হবে, মূর্ধন্য হবে। তাহলে এটা কি হয়েছে, এটা তোমার 2 নাম্বার নিয়মকে ওভারল্যাপ করেছে, এটা 2 নাম্বার নিয়মের সাথে মিলে গেছে। সুতরাং এটা পড়লেও চলবে, না পড়লেও চলবে, তোমরা এভাবে মুখস্থ করতে পারো। ওকে আচ্ছা দেখো আমরা এরপরে তোমাদের আর একটা নিয়মের কথা বলেছে যে মাঝে মাঝে সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হয়। তোমাদের একটা কথা বলি আমরা, ব্যাপারটা হচ্ছে কি যে তোমার হচ্ছে সন্ধি এবং সমাস সাধিত শব্দে সাধারণত মূর্ধন্য হয় না।
সন্ধি এবং সমাসাধিত শব্দে সাধারণত মূর্ধন্য হয় না, কিন্তু কোথাও কোথাও মূর্ধন্য হয়, সে কথাটি বলেছে আর কি। ওকে, এতটুকুই দেখিয়েছে, অগ্রহায়ণ, গ্রামীণ, অগ্রণী দেখেছে আর কি। ওকে, এখন আমরা তোমাদেরকে দেখাবো যে কোথায় মূর্ধন্য। এতক্ষণ দেখলাম যে নিয়ম অনুযায়ী মূর্ধন্য হয়েছে, নিয়ম অনুযায়ী মূর্ধন্য হয়েছে। 5টা নিয়ম বলেছি, 5টা নিয়মের 3টা নিয়ম দরকার, বাকি 2টা নিয়ম দরকার নাই, পড়লেও চলবে না পড়লেও চলবে। এখন তোমাদেরকে দেখাবো যে কিছু কিছু শব্দ রয়েছে 7 নম্বর নিয়মকে মুখস্থ করতে হবে। জি, আমি এখন আসছি আর কি। 7 নম্বর নিয়মটি এমন একটা নিয়ম, এটা কোনো নিয়মই মানে না। ওরা বলেছে যে আমরা হচ্ছে গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতান্ত্রিক দেশে বসবাস করবে, আমরা আমাদের ইচ্ছে মতো মূর্ধন্য ব্যবহার করব, ইচ্ছে মতো দন্তন্য ব্যবহার করব, অর্থাৎ আমাদের ইচ্ছে। জি জি, 6ও পড়া লাগবে, তামান্না ইসলাম মিম 6 পড়া লাগবে। দেখো 7 নাম্বারটা আমরা কিভাবে মুখস্থ করব। 7 নাম্বারটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য, অর্থাৎ এরা কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য হয়েছে, এরা জোর করে মূর্ধন্য হয়েছে, এরা স্বভাবতই মূর্ধন্য। এরা হচ্ছে তোমার কি মূর্ধন্য বলা যায় এদেরকে? নিয়ম ছাড়া মূর্ধন্য, কোনো নিয়ম মানে না এরা। এদেরকে বলা হয় তোমার হচ্ছে, কি বলবো, তোমাদেরকে প্রশ্ন করবে সাধিত ন বিশিষ্ট শব্দ নয় কোনটি? সাধিত মানে নিয়ম, আর সাধিত নয় মানে কি? নিয়ম ছাড়া। সাধিত নয় মানে কি? নিয়ম ছাড়া। এখন আমরা একটু দেখি যে এগুলো কি করে মুখস্থ করবে। আমি একটু লিখলাম হচ্ছে চাবাবে, চাবাবে, কস্তা, আনি, গো, চিকক। দেখো আমরা একটু এখানে কি লিখেছি বলি আর কি। দেখো 40টা শব্দ আছে এর মধ্যে, 40টা শব্দ। আচ্ছা, একজন বলেছে মূর্ধন্য বানানে দন্তন্য কেন হয়, তাকে মার দেওয়া উচিত, আফরিন সুলতানাকে মার দেওয়া উচিত। দেখো মূর্ধন্য বানানে কেন দন্তন্য হয়, এই যে লিখলাম আমি। আসলে মূর্ধন্য বানানটা এরকম, মূর, এই যে ধন্য, এভাবে। দেখো তো র এর পরে কি ক বর্গ বা ওই 14টা বর্ণের যে কোনো একটা আছে, ওই 14টা বর্ণের যে কোনো একটা আছে। আফরিন সুলতানা 14টা বর্ণের একটাও নাই, তাহলে এখানে কেন মূর্ধন্য দিব? এখানে দন্তন্য দিতে হবে, কারণ যদি র এর পরে 14টা বর্ণের যে কোনো একটা থাকে, মানে ধর ক বর্গ, প বর্গ, অন্তস্থ জ, অন্তস্থ অ, অনুস্বার হ থাকে, তবেই তো মূর্ধন্য হবে। যেহেতু এখানে র এর পরে ধ রয়েছে, তাই এখানে মূর্ধন্য হবে না, সোজা কথা। ওকে, এখন আসি আমরা। এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্যের একটা ছড়া মুখস্থ করতে হবে আমাদেরকে। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মনো, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মৌনি, স্থানু গুণপন্ন বেনি, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভরিতা বাণী, গৌণ কোন ভান পনসান, চিক্কন নিক্কন তুন, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। এখানে 40টা শব্দের কথা বলেছি। এই 40টা যে নিপাতনের সিদ্ধ বলা যায়, নিপাতনের সিদ্ধ বলা যায়। নেই পাতন, যার পাতন ছাড়া যাকে সিদ্ধ করা হয়েছে তার নামই হচ্ছে নিপাতন। ওকে, এখন দেখো কি বললাম আমরা, এটাকে আমাদের মুখস্থ করতে হবে। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানু গুণপন্ন বেনি, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পানি, গৌণ কোন গণ পনসান, চিক্কন নিক্কন তুন, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। জি আফরিন জাহান ইলমা, আপনি এলএম নিতে পারেন আপনার বই থেকে, এখান থেকে না নিলেও চলবে। আল্লাহ গো, সুমাইয়া চৌধুরী। তাহলে এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ নত্ব বিধান। 42টা ওয়ার্ড, এর মধ্যে রিপিট আছে একটা। ওকে ভাইয়া এইটা এক শেষ বলতে পারবেন ভাই? এক শ্বাসে বলতে, জি এক শ্বাসে বলতে পারবো। আমি একটু দেখি ইসরাত জাহান শোভা আমাকে বলেছে এক শ্বাসে বলতে পারবো কিনা, দেখি এক শ্বাসে বলা যায় কিনা। চাণক্য মাণক্য গণ, বাণিজ্য লবণ বন, বেনু কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত বনি, স্থান গুণ পণ্য বেনি, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পানি, গণ কোন ভান পনসান। না পারলাম না, বাদ করেছি একটুখানি। আমরা এখন দেখব কোথায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না, মূর্ধন্য ব্যবহার করা হারাম, কোথায় মূর্ধন্য ব্যবহার করা হারাম। সাইমন সিনহা চৌধুরী পানি খেয়ে নিলে পারতাম, পানি খেয়ে যদি নিতাম তাহলে পারতাম। আচ্ছা ওকে, এখন আমরা এখন দেখব যে কোথায় মূর্ধন্য ব্যবহার করা হারাম, মূর্ধন্য ব্যবহার করা যাবে না। ওকে
কোথায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না? বিদেশি বানানে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। যেমন মডার্ন একটি শব্দ, এটি বিদেশি শব্দ, তাই মূর্ধন্য ব্যবহার করব না। দেখো র এর পরে কি হওয়া উচিত ছিল? মূর্ধন্য হওয়া উচিত ছিল, কিন্তু র এর পরে মূর্ধন্য ব্যবহার করব না। কারণ কি? কারণ হচ্ছে এটা কি হয়েছে, এটা বিদেশি বানান। ওকে, ঠিক একই রকম আমি যদি তোমাকে বলি যে কুরআন একটি শব্দ, কুরআন, দেখো কুরআনের পরে র এর পরে মূর্ধন্য হওয়া উচিত ছিল, কিন্তু র এর পরে মূর্ধন্য হলো না, কারণ কুরআন একটি বিদেশি শব্দ। ঠিক একই রকম যদি আমি বলি তোমার হচ্ছে যেমন কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল একটি শব্দ রয়েছে, কন্টিনেন্টাল একটি শব্দ রয়েছে, ট বর্গের সাথে মূর্ধন্য হওয়া উচিত ছিল। আমরা জানি ট প্লাস মূর্ধন্য প্লাস ট হয়, আমরা জানি এটা, কিন্তু কন্টিনেন্টাল যেহেতু বিদেশি শব্দ তাই এটা মূর্ধন্য হবে না। আচ্ছা, জি জি জি, এই গড় পরে কি ছিল? এই আবার কইলা। আচ্ছা, দেখো কন্টিনেন্টাল একটি শব্দ ছিল। ঠিক একই রকম যদি তোমাকে বলি তোমার হচ্ছে আর কি রকম শব্দ কন্টিনেন্টাল, যদি বলি তোমার হচ্ছে আর কি বলা যায় এরকম শব্দ, তোমরা দুই চারটা কও না কেন? দেশি শব্দ আর খাঁটি বাংলা শব্দ কি? আনেগো এর পরে কি ছিল? মেন্টাল। জি 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 জি, এই যে একটি শব্দ বলেছে মেন্টাল, একটি শব্দ রয়েছে মেন্টাল। এই মেন্টাল শব্দটা টর সাথে মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু হবে না এটা, কারণ বিদেশি শব্দ। আশা করি তোমরা বুঝেছো। ইরান, তুরান, আফগানিস্তান, পাকিস্তান, ক্যান্টিন, ক্যান্টিন, মডার্ন, যা বলেছো সমস্ত শব্দে মূর্ধন্য ব্যবহার করব না। যেমন পরগনা একটি শব্দ, পরগনা, এই যে পরগনা, আমরা জানি র এর পরে গ থাকলে গ এর পরে ন হবে, কিন্তু পরগনা বিদেশি শব্দ, তাই মূর্ধন্য ব্যবহার করা যাবে না। ওকে, বুঝেছো তোমরা? তাহলে পরের শব্দে আসি। দেশি এবং তদ্ভব শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। তদ্ভব এবং দেশি শব্দ, এখানেও মূর্ধন্য ব্যবহার করা যাবে না। যেমন তোমার হচ্ছে পুরনো একটি তদ্ভব শব্দ, তাই মূর্ধন্য ব্যবহার করা যাবে না। কিন্তু যখন আমরা বললাম পুরাণ, এই পুরাণ, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, এই শব্দে আবার মূর্ধন্য ব্যবহার করতে হবে। কারণ কি? এটা হচ্ছে তোমার তৎসম ভাষার শব্দ। কিন্তু পুরনো, পুরাতন অর্থে যেটা বাংলাদেশের পুরাতন শব্দ, এই পুরনো শব্দেও কিন্তু কি করা হবে? মূর্ধন্য ব্যবহার করা যাবে না, কারণ এটা দেশি শব্দ বা তদ্ভব শব্দ। আচ্ছা, ঠিক একই রকম আমি লিখলাম ঝর্ণা একটি শব্দ, ঝর্ণা, এই র এর পরে মূর্ধন্য হওয়া উচিত ছিল, কিন্তু র এর পরে মূর্ধন্য হবে না। আচ্ছা, র এর পরে মূর্ধন্য হবে না, কারণ হচ্ছে এটা কি? তোমার তদ্ভব শব্দ। ঠিক একই রকম বললাম ধরন, ধরন একটি তদ্ভব শব্দ, কিন্তু এখানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। আচ্ছা, কিন্তু ধারণ বানানে কি হবে? ধারণ বানানে মূর্ধন্য হবে, কারণ ধারণ বানানটা তৎসম শব্দ। ধারণ বানান তৎসম শব্দ, তাই মূর্ধন্য হবে। ধরন বানান তোমার হচ্ছে তদ্ভব শব্দ, তাই মূর্ধন্য হবে না। ওকে, এরপরে দেখো, বাংলা ক্রিয়া শেষে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। বাংলা ক্রিয়া শেষে, যেমন ধরেন, মারেন, কারেন, সেরেন, ফারেন, যা করেন, কিন্তু মূর্ধন্য ব্যবহার করবেন না। আচ্ছা, যেমন আমি লিখলাম যে সাদিয়া কাজটি করুন, এই করুন যখন লিখলাম তখন কিন্তু দন্তন্য ব্যবহার করলাম। কিন্তু আমি যদি বললাম কি রে সাদিয়ার কি করুন অবস্থা, তখন আবার মূর্ধন্য ব্যবহার করলাম, কারণ এটা তৎসম শব্দ। এই করুণটা হচ্ছে তৎসম শব্দ। রূপবান বানানে হসন্ত শব্দ ব্যবহার। ভাই আমরা চিনবো কিভাবে কোনটা কোন শব্দ? এগুলো 5 নাম্বার লেকচারে আছে। কোনটা কি শব্দ, এটা 5 নাম্বার লেকচারে আছে। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা ত বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হবে না। আচ্ছা, ত বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হবে না। ত বর্গীয়, দেখো একটি শব্দ পড়েছিল সকালে ক্লাসে, বৃন্দ। স্যার বৃন্দ বানানে রি এর পরে তো মূর্ধন্য হওয়ার কাছে আসিল, আপনি তো নিজেই করলেন, কিন্তু ব্যবহার করলেন না কি জন্য, তাই না? এই কথা মানে করলো আর কি। তখন আমি কি করলাম জানেন? আমি করলাম কি, যে দ যেহেতু দন্ত ত বর্গীয় ধ্বনি, যে সেই হেতু ত এর সাথে মূর্ধন্য বসবে না। যেমন ঘৃণা শব্দটি, ঘৃণা রি এর পরে মূর্ধন্য হয়েছে, কিন্তু আমরা যখন বলবো তোমার হচ্ছে, যখনই বললাম তোমার হচ্ছে গ্রন্থ, দেখো গ্রন্থ শব্দটি বললাম, এই র এর পরে থ ছিল, মানে মূর্ধন্য হওয়ার আগে থ ছিল যুক্ত অবস্থায় ত বর্গীয় সাথে, তাই এখানে দন্তন্য বসেছে, মূর্ধন্য বসেনি। ওকে, আমরা এখন তৎসম শব্দে চলে, মূর্ধন্য স বানানে চলে যাব, অর্থাৎ সত্য বিধানে চলে যাব। সত্য বিধান আমরা এতক্ষণ ধরে পড়লাম কি জন্য কোন অঞ্চলের ভাষা, কি জন্য কোন অঞ্চলের ভাষা, সেটা ভালো করে তুমি জানো, আমি কেমন করে জানবো?
সে কথা হচ্ছে তোমার যশোর খুলনাই আসলে মানুষ কয় মনে হয় আর কি। ভাই এই টপিকের প্রশ্ন কেমন? এই টপিকের প্রশ্ন আসবে নিচের কোন বানানটি শুদ্ধ, নিচের কোন বানানটি শুদ্ধ নয়, নিচের কোন বানানে মূর্ধন্য ষ এর ভুল প্রয়োগ ঘটেছে, নিচের কোন বানানে মূর্ধন্য স্বভাবতই মূর্ধন্য হয়েছে, নিচের কোন বানানে মূর্ধন্য হবে না, এরকম বানান আসবে আর কি। এখন আমরা সত্য বিধান নিয়ে আলোচনা করব। সত্য বিধান, সত্য বিধান। আপনার ভাষা শুনে হাসি পাচ্ছে? হাসি পালি কি করার, আর হাসি পালির কি কিছু করার আছে? কিছু করার নেই। জি আজকে সকালেও ক্লাস নিছি। আচ্ছা, সত্য বিধান সম্পর্কে আমরা আলোচনা করব। সত্য বিধানটা কি? সত্য বিধানটা হচ্ছে, আমরা জানি বাংলা বাংলা হচ্ছে, ধন্যবাদ মুক্তা মুন্সি। আচ্ছা দেখো, বাংলা ভাষাতে স হচ্ছে 3 ধরনের স। একটা মূর্ধন্য স মানে মদিনার স, একটা মদিনার স, একটা পেটকাটা মদিনার স, একটা তালবাস, একটা দৈত্য স, তাই না? আচ্ছা এখন দেখো আমরা কোথায় মূর্ধন্য স ব্যবহার করব, কোথায় দন্ত স ব্যবহার করব, কোথায় তালবাস স ব্যবহার করব, নিশ্চয়ই কিছু নিয়ম রয়েছে। আচ্ছা ওকে, সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য স ভাইয়া এত জলদি বলেন মাথার উপর দিয়ে যায়। নাবিল আক্তার, যদি এত জলদি না বলি তাহলে তো ক্লাস তালি পরে ক্লাস শেষ হবে না। ক্লাস যদি শেষ না হয় তালি পরে কেমন করিয়ে তোমার পরবর্তীতে পরীক্ষা দিবানে তোমরা? সেজন্য ধীরে ধীরে মনে রাখার চেষ্টা করো। আমার দেশের বাড়ি পাবনা, আমার দেশের বাড়ি পাবনাতে। পাগলের কারখানায় বাড়ি, পাগলের কারখানায়। পাগলের দেশ। একজন একটা প্রশ্ন করতে চাচ্ছে, তাকে একটু সুযোগ দেওয়া উচিত, তাই না? কিডা প্রশ্ন করতে চাচ্ছে? তামান্না খাতুন নদী এটা প্রশ্ন করতে চাচ্ছে। তামান্না খাতুন নদী কি প্রশ্ন করতে চাও বোন, কাও? স্যার শর্ট টেকনিকটা আবার একটু বলবেন? চাবাবে কস্তাব আনিগো সিকম, কিছুই না, তোমাদের বইয়ের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর প্রথম লাইনের প্রথম বর্ণ। জি ধন্যবাদ। আচ্ছা ওকে, জাকিয়া ফারজানা প্রশ্ন করতে চাও? আপু প্রশ্ন করো, কি প্রশ্ন করতে চাও? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ক্লাসে কোনো মেসেজ দিতে পারছি না। কেন, কি হয়েছে? বাস কয়েকদিন ধরে প্রবলেমটা হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষের কাছে বললাম, কর্তৃপক্ষ বলল যে তোমার হয়তো কোনো প্রবলেম আছে, কিন্তু আরো অনেকেই বলছে যে পারছে না সে, এখন আমিও তো পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলবো ওকে নিজে জাকিয়া ফারজানা, এবং তুমি মেসেজ দিয়ে দেখো তো হয় কিনা। আচ্ছা ইয়াসমিন মাহমুদ একটা প্রশ্ন নিয়ে চলে যাব। ইয়াসমিন মাহমুদ প্রশ্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। তাহমিনা খাতুন, জি 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 ভাই বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নদী মাহমুদ দা বলো। স্যার লেকচার 1 এ একটা প্রশ্ন ছিল যে স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি 9টি। কি কি স্যার যদি একটু বলতেন? রস্বই এবং রস্বই দীর্ঘ মিলে একটা, আর রস্ব দীর্ঘ মিলে একটা, তাহলে ধ্বনি হয়ে গেল 9টা, আর বর্ণ হলো 11টা। তাহলে বর্ণের সংখ্যা 11টা, ধ্বনির সংখ্যা 9টা। অনুপাত হচ্ছে ধ্বনি 9 আর বর্ণ 11, অর্থাৎ 9:11 অথবা 11:9। স্যার ধন্যবাদ। আচ্ছা ওকে, তাহমিনা নদী আরেকটা প্রশ্ন করতে চাচ্ছে। মেহেরুন্নেসা মুনিয়া, আমিও এসএমএস দিতে পারছি না। এই আপনি তো এসএমএস দিতে পারছেনই, তাহমিনা এই যে আপনার এসএমএস আসতেছে। আচ্ছা নদী কি প্রশ্ন করতে চাও? আমরা ক্লাসে চলে যাব, বলো বলো বলো। স্যার স্পৃষ্ট ব্যঞ্জন আর সম্মুখ সংবৃত্ত ধ্বনি কি? আচ্ছা স্পৃষ্ট ব্যঞ্জনটা তোমাদের বইয়ের প্রশ্ন হচ্ছে ম। ক বর্ণের 4টা, ট বর্ণের 4টা, ম আর প বর্ণের 4টা, এই 4টা এই 3 4 12টাকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন, বুঝছো কিনা? ওকে, আর বা স্পর্শধ্বনিকে অনেকে স্পর্শ ব্যঞ্জন বলে থাকে, সেই হিসেবে অনেকেই ম বলে থাকেন। আচ্ছা আর সম্মুখ ধ্বনি 4টা, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘউ। এগুলো এদের মধ্যে তোমার রস্বই এবং রস্বই এবং দীর্ঘই হচ্ছে তোমার
উচ্চ সম্মুখ স্বরধ্বনি, আর রস্যউ এবং দীর্ঘউ হচ্ছে পশ্চাৎ সম্মুখ স্বরধ্বনি। আর তোমাদের প্রশ্নের উত্তর হবে হচ্ছে এ। ওখানে তোমাদের ওখানে ছিল এ আর ই, এও সম্মুখ স্বরধ্বনি, আর এ উচ্চারণ করতেও মুখটা ছোট হয়, তাই এটাও হচ্ছে তোমার সম্মুখ স্বরধ্বনির অন্তর্গত। যেহেতু অপশনে তোমার এ আগে ছিল তাই উত্তর করব এ। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন ক্লাসে চলে যাব, পরবর্তী ক্লাস হচ্ছে সত্যবিধান। আচ্ছা জাকিয়া ফারজানা, মেসেজ যাচ্ছে না কি করে? মেসেজ যাচ্ছে তো, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, এই যে মেসেজ তোমার ভাইয়া আমার এসএমএস কে দেখা যায়? জি এই যে দেখা যাচ্ছে। জি জি আচ্ছা ক্লাস শুরু করলাম। সত্যবিধান, আচ্ছা সত্যবিধান, আমরা একটু সত্যবিধানে চলে যাই, সত্যবিধান সম্পর্কে আলোচনা করি। প্রথম নাম্বার নিয়ম হচ্ছে যে স্বর অ এবং স্বর আ এইগুলো ছাড়া বাকি যে 9টা স্বরধ্বনি রয়েছে, যেমন ই রয়েছে, দীর্ঘ ই রয়েছে, রস্যউ রয়েছে, দীর্ঘ উ রয়েছে, এরপরে রি রয়েছে, এ রয়েছে, ওই রয়েছে, হ্যাঁ এরপরে তোমার হচ্ছে ও রয়েছে, ও রয়েছে, এই সমস্ত শব্দগুলোর পরে সরাসরি মূর্ধন্য স বসে। বলছে ভাই আমার কমেন্ট কি আপনাদের সবার কমেন্ট দেখা যাচ্ছে? সবার কমেন্ট দেখা যাচ্ছে, আর কেউ কমেন্ট করবেন না, এখন আমরা একটু পড়াশোনা করি। ওকে দেখো দেখো আমি একটি শব্দ লিখলাম, দেখো ভবিষ্যৎ একটি শব্দ লিখলাম, ভবিষ্যৎ। দেখো তো এখানে রস্যিকারের পরে কি মূর্ধন্য স হয়েছে না? রস্যিকারের পরে মূর্ধন্য স হয়েছে। আচ্ছা যদি আমি তোমার হচ্ছে বলি তোমার হচ্ছে ইস, এই ইস মানে ঈশ্বর, দেখো তো দীর্ঘের পরে কি হয়েছে? মূর্ধন্য স হয়েছে। ঠিক একই রকম যদি আমি বলি তোমার হচ্ছে উষ্ণ, দেখো রস্যর পরে মূর্ধন্য স হয়েছে। যদি আমি বলি তোমার হচ্ছে উষর, দেখো তো মূর্ধন্য সর পরে মূর্ধন্য স হয়েছে। যদি আমি ঋষি শব্দটা বলি তাহলে মূর্ধন্য সর পর রি এর পরে মূর্ধন্য স হয়েছে। যদি আমি তোমার হচ্ছে এসো না বলি, এসো না মানে খোঁজাখুঁজি করা, এরপরে কি হয়েছে? মূর্ধন্য স হয়েছে। জি 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 স্বর অ এবং স্বর আ ছাড়া বাকি 9টার পরে, বাকি 9টার পরে পড়েন না ভাইয়া। আপনার কমেন্ট আপনি কখনোই পড়েন না, আপনার নামটা দেন তারপরে আপনার কমেন্ট পড়া হবে। 20 56 14 আপনার নাম সংযুক্ত করে দেন, নাম দেখলে তাহলে বলতে পারবো। 20 56 14 আপনি নাম সংযুক্ত করে দেন, তাহলে আপনার প্রশ্নের কমেন্ট করতে দ্রুত সুবিধা হবে আর কি। ওকে দেখো স্বর অ এবং স্বর আ ছাড়া বাকি 9টির পরে তোমার কি বসে? মূর্ধন্য স বসে। ওকে যেমন তোমার হচ্ছে ঔষধি একটি শব্দ রয়েছে, ঔষধি একটি শব্দ মূর্ধন্য স বসেছে। যেমন তোমার হচ্ছে কি রয়েছে, যেমন আমি যদি বলি তোমার হচ্ছে কৌ কৌ কই সেও একটি শব্দ রয়েছে, এই সমস্ত শব্দের পরে কি বসেছে? মূর্ধন্য স বসেছে। স্বর অ ভাইয়া এসো না এর মূর্ধন্য স হবে না, এই যে এসো না মূর্ধন্য স হয়েছে, এই যে এই যে মূর্ধন্য, এই যে মূর্ধন্য সর পরে মূর্ধন্য হয়েছে আর এরপরে মূর্ধন্য স হয়েছে। ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্বর অ এবং স্বর আ ছাড়া বাকি 9টা স্বরধ্বনির পরে মূর্ধন্য স বসবে। আচ্ছা এরপরে দ্বিতীয় নাম্বার নিয়মে চলে যাই। দ্বিতীয় নাম্বার নিয়ম কি বলছে? খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা দ্বিতীয় নাম্বার নিয়মটা আগে তোমাদের একটা উদাহরণ দিব, এরপরে বলবো। ভাই আমাকে একটু আনমিউট করে দেওয়া যাবে কি? রেবেকা আক্তার, রেবেকা আক্তার একটু প্রশ্ন করতে চাচ্ছে, আমি দেখি। ভাইয়া এর আগে কি খবর? কৈশোর সাদ ইসলাম, ওই তো কৈশোর শব্দের অর্থ ভুলে গেছি। আচ্ছা রেবেকা কই তুমি? আচ্ছা রেবেকা তোমাকে আনমিউট করে দেওয়া হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া দ্রুত প্রশ্ন করো। ভাইয়া 33 পেজের 19 নাম্বার আর 29 নাম্বারটা একটু দেখেন তো, দুইটা কি শব্দ আছে সেটা বলো, কি শব্দ আছে সেটা বলো। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন ছন্দে রচিত? একটা আছে মাত্রাবৃত্ত, একটা আছে আচ্ছা রেবেকা তোমাকে একটা মাইর দিই আগে। শোনো আমি বলি, মেয়েরা আনস্মার্ট হয় না, মেয়েরা স্মার্ট হয়, মাথায় রেখে জিনিসটা। মেয়েদের একটা কথা একবার বলে দিলে বারবার বলতে হয় না। পড়াচ্ছি তোমাকে আমি সত্যবিধান, আর তুমি প্রশ্ন নিয়ে বসে আছো কোনটা? কিন্তু আমি তো এই কোশ্চেন। আচ্ছা ওকে দেখো দ্বিতীয় নাম্বার নিয়ম কি বলছিলাম? দ্বিতীয় নাম্বার নিয়ম বলছিলাম হচ্ছে তোমার আগে উদাহরণ দিব, এরপরে তোমাদের কি দুনিয়া সব অপ্রাসঙ্গিক প্রশ্ন। বুঝেই না আমি এখন ক্লাস করছি সত্যবিধান নিয়ে, তারা পড়ে আসে কবিতা নিয়ে। কত বড় পণ্ডিত তারা, হিসাব করো তারা। সত্যবিধান দেখো আমি তোমাদেরকে পরের নিয়ম, আমি আগে উদাহরণ দিচ্ছি তোমাদের, একটা বুঝো। আমি এখানে লিখলাম তোমার হচ্ছে পুরো
বিসর্গ যোগ কার, একটি শব্দ লিখলাম। আচ্ছা, এরপর লিখলাম তোমার হচ্ছে কি পরি বিসর্গ যোগ কার। আচ্ছা, এখন ভাইয়া আমার মেসেজ কি যায়? জি জি, আপনার মেসেজ যায়, আপনার মেসেজ আসতেছে। আপনি লিখেছেন 1982, আপনি আপনার মেসেজ আসে, দেখেন। আচ্ছা, এখানে কি বিসর্গ আছে? এখানে রর সাথে একটা অ আছে, এরপরে বিসর্গ রয়েছে। আর এখানে কি আছে? এখানে ই আছে, এর পরে একটা বিসর্গ রয়েছে। বলা হচ্ছে অর পরে ই বা উ এর পরে বিসর্গ থাকলে সেখানে কি হবে? মূর্ধন্য ষ হবে। অর্থাৎ এই যে রস্যিকার অথবা রস্যকার, রস্যিকার অথবা রস্যকার, এদের পরে তোমার হচ্ছে কি হবে? যদি বিসর্গ থাকে, রস্যি এবং রস্যুর পরে বিসর্গ থাকলে সেখানে মূর্ধন্য ষ হবে। রস্যি এবং রস্যুর পরে মূর্ধন্য ষ হবে। দেখো তো এখানে উ বিসর্গ রয়েছে, একটা উ, এর পরে কর রয়েছে। দেখো তাহলে কি হবে? এখানে হবে দুষ্কর। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ক, খ, প, ফ এদের পূর্বে যদি রস্যি বিসর্গ অথবা রস্যু বিসর্গ থাকে, তাহলে রস্যু বিসর্গ বা রস্যি বিসর্গের বিসর্গ উঠে গিয়ে সেখানে মূর্ধন্য ষ বসবে। কিন্তু যেখানে এখানে একটা অবিসর্গ ছিল, অবিসর্গ ছিল, সেই জন্য অবিসর্গটা যেহেতু অবিসর্গ ছিল, অবিসর্গ থাকার কারণে এখানে মূর্ধন্য ষ না হয়ে কি হবে? দন্ত ষ হবে। যেমন পুরো বিসর্গ যা কার, পুরস্কার, সেই জন্য পরিষ্কার বানানে কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। কিন্তু জি জি, আপনার মেসেজ আসে। আচ্ছা, কৈশ অর্থ কি ভুলে গেছি? কৈশ অর্থ ভুলে গেছি। ভাইয়া আমাদের আজকে ক্লাস টেস্ট হবে, কি রে প্রশ্ন করে আবল তাবল প্রশ্ন, অবাক লাগে। তোমরা কি থাপ্পড় দেখে ভয় পাও না? তোমরা কি ধমক দেখে ভয় পাও না? তোমরা কি মানুষ? তোমাদেরকে বলে প্রশ্ন করো না, আবল তাবল প্রশ্ন করতেছো। ভাইয়া ক্লাস টেস্ট হবে কিনা, ভাইয়া আমার প্রশ্নে মেসেজ যায় কিনা, ভাইয়া আমারে শোনা যায় কিনা, ভাইয়া অমুক প্রশ্নের উত্তর কি, এগুলা কি? এগুলা কি? আমি একটা অপশন খুঁজে বের করবো, এখান থেকে থাপ্পড় দিব আর ওখানে গিয়ে ফোনের মধ্যে চট করে শব্দ হবে আর কি। আমি এরকম একটা তোমার হচ্ছে কি করব, একটা অপশন খুঁজে বের করার চেষ্টা করতেছি, দাঁড়াও। আচ্ছা দেখো কি বলা হয়েছে, যে ক, খ, প, ফ, ক, খ, প, ফ এদের পূর্বে যদি রস্যি বিসর্গ অথবা রস্যু বিসর্গ থাকে, তখন এই বিসর্গটা উঠে গিয়ে কি হবে? তোমার হচ্ছে মূর্ধন্য ষ হবে। সহজ কথা হইতেছে কি, রস্যি আর রস্যুর পরে মূর্ধন্য ষ হবে। সহজ কথা, এত বুঝতে আর কষ্ট কিসের? পুরস্কারে অ ছিল তাই মূর্ধন্য ষ হয়েছে, আর পরিষ্কারে ই ছিল তাই মূর্ধন্য ষ হয়েছে। এত বোঝা লাগে নাকি? স্বর্ণময়ী মোস্তফা, মনের মধ্যে পেইন লাগলে মুখে পেইন লাগার দরকার আছে নাকি আর? ওকে, 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি? রিফ আর এফ এর পরে মূর্ধন্য ষ হবে। রিফ আর এফ এর পরে মূর্ধন্য ষ হবে। যেমন ঋষি বানানে মূর্ধন্য ষ হয়েছে, যেমন কর্ষণ বানানে মূর্ধন্য হয়েছে, যেমন বর্ষণ বানানে মূর্ধন্য ষ হয়েছে। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার ছিল। রেফ বা ঋষের পরে কি হবে? মূর্ধন্য ষ হবে। ওকে, 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়ম কি বলা হয়েছে, যে ট এবং থ অর্থাৎ ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য ষ হবে। ট বর্গীয় বর্ণের সাথে জাকিয়া ফারজানা, আপনার মেসেজ আসতেছে এবং দেখতেছি, আপনাকে কোনো মেসেজ রিপ্লাই করা হবে না। আপনি কেন মেসেজ করতেছেন এখন? আপনাকে বলা হয়নি মেসেজ করবেন না? বলা হয়নি মেসেজ করবেন না? জাকিয়া ফারজানা কোনো মেসেজ করবেন না, এখন পরে মেসেজ করবেন। ওকে, ট এবং ঠ। দেখুন এই যে কষ্ট একটি শব্দ লিখলাম, তোমাদের কষ্ট লাগে না? এই যে আমি একদম বকাঝকা করি, এই যে কষ্ট লাগে না? তোমরা আসলেই দুষ্ট, তোমরা আসলেই দুষ্টু, তাই না? তোমরা সুষ্ঠুভাবে ক্লাস করতেই পারো না, তোমরা সুষ্ঠুভাবে ক্লাস করতেই পারো না। তোমরা ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যাচ্ছ, পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। যে শিক্ষকের কথা শোনে না সে কি? সে অবশ্যই পথভ্রষ্ট। আচ্ছা দেখো তো, তোমাদের উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি এগুলা। তোমরা ভালো, অনেক ভালো তোমরা। তাহলে কষ্ট, সুষ্ঠু, দুষ্টু, পথভ্রষ্ট, তার মানে তোমরা শুধু শুধু আমার টাইম নষ্ট করো। দেখো তো এই যে নষ্ট, এ সব কি? সবই হইতেছে তোমার হচ্ছে, দেখো তাহলে এ সবই কি?
ত এবং খ সাথে মূর্ধন্য ষ বসেছে। আশা করি 4 নাম্বারটা বুঝেছো। এরপরে আমরা 5 নাম্বারে আছি। 5 নাম্বারে বলেছে, আচ্ছা 5 নাম্বারে কি বলেছে? 5 নাম্বার বলতেছে যে আমাদের দেশি বিদেশি মিলে উপসর্গের সংখ্যা কতটি? আচ্ছা দেখো তো, আমরা এই যে উপসর্গ রয়েছে কতটি? 50টা না 62টা উপসর্গ রয়েছে মোট মিলে বাংলাতে। বাংলাতে সব মিলে 62টা উপসর্গ রয়েছে। এই 62টা উপসর্গের মধ্যে যে উপসর্গ, এই তাহমিনা আক্তার, 50টার বেশি মানে কি 62টা? 50টার বেশি, 50টা না 50টার বেশি মানে 62টা। ওকে দেখো 62টা উপসর্গ রয়েছে। এই 62টা উপসর্গের মধ্যে যে উপসর্গটা রস্যকার দিয়ে শেষ হয়েছে, যে উপসর্গটা রস্যিকার দিয়ে শেষ হয়েছে, যে উপসর্গটা রস্যকার দিয়ে শেষ হয়েছে, যে উপসর্গটা রস্যিকার দিয়ে শেষ হয়েছে, সেই সমস্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ হবে। কিছু ব্যতিক্রম ব্যতীত, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে মূর্ধন্য ষ হবে। অর্থাৎ ইকার অন্ত উকার অন্ত মানে ইকার দিয়ে শেষ হওয়া উকার দিয়ে শেষ হওয়া। যে সমস্ত উপসর্গ ইকার বা উকার দিয়ে শেষ হয়েছে সে সমস্ত উপসর্গের শেষ পরে কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন নিষেধ, যেমন অনুষদ, যেমন বিষম, যেমন সুষম, সুষম। ওকে, অর্থাৎ ইকার অন্ত উকার অন্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে 6 নাম্বার নিয়ম কি বলতেছে? 6 নাম্বার নিয়ম বলতেছে কিছু শব্দ রয়েছে যে সমস্ত শব্দ এটা স্বভাবে মূর্ধন্য ষ ব্যবহার করা, অর্থাৎ নিত্য মূর্ধন্য ষ মানে নিপাতনে মূর্ধন্য ষ, অর্থাৎ মূর্ধন্য ষ নিয়ম ছাড়া মূর্ধন্য ষ, অর্থাৎ বেহায়া মূর্ধন্য ষ। দেখো সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন আশার, যেমন আশার আমি কিন্তু বলি নাই যে আশারে আকারের পরে মূর্ধন্য ষ হবে, কিন্তু হয়েছে। রাকি, রাকিবা রহমান তুমি ভাইয়া কি কইতে চায়? রাকিবা রহমান, জি বলুন। রাকিবা রহমান কই? আমনে রাকিবা রহমান কই? ও 5 নাম্বারটা কমু। ওকে ওকে 5 নাম্বারটা কমু। 5 নাম্বারটা কি বলেছিলাম? 5 নাম্বারটা বলেছি যে দেশি বিদেশি মিলে আমাদের 62টা উপসর্গ রয়েছে। এই উপসর্গের মধ্যে যে উপসর্গগুলো রস্যিকার এবং রস্যকার দিয়ে শেষ হয়েছে, মানে যে উপসর্গের শেষে রস্যিকার রয়েছে এবং যে উপসর্গটা শেষে রস্যকার রয়েছে, সেই উপসর্গের পরে কোন ষ যদি আসে সেই শটা কি হবে? সেই শটা মূর্ধন্য ষ হবে। যেমন উদাহরণ দিয়েছি, তোমার হচ্ছে অনুষদ, অনু একটু উপসর্গ, এরপর একটা ষ এসেছে, সেই শটা কি হবে? মূর্ধন্য হবে, যেমন অনুষদ। যেমন পরি একটি উপসর্গ, এরপরে যে সদ আসবে যেমন সেই সদ, পরিষদ। বুঝছো কিনা? ওকে ভাইয়া, আপনি আপনার দেশের ভাষায় কথা বলতে পারবেন না? ও আচ্ছা আচ্ছা, স্বর্ণময়ী মোস্তফা 62টা দিলে আমাদের জন্য সুবিধা হতো। বইয়ের মধ্যে 62টা সুন্দর করে লেখা আছে, এখন আর দেওয়ার সময় নাই। ওকে, পরবর্তীতে অনুষঙ্গ, জি 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 অনুষঙ্গ প্রাপ্তি হক, ঠিক আছে অনুষঙ্গ। আচ্ছা, কিছু শব্দ রয়েছে ব্যতিক্রম, সেগুলো কিন্তু আলাদা বিষয় আর কি। এখন আমরা চলে আসবো কোথায় মূর্ধন্য ষ হয় না। যেমন তোমার আশা বলেছি, যেমন ভাষা বলেছি, আচ্ছা যেমন দেশ বলেছি, যেমন তোমার হচ্ছে পোষ বলেছি, যেমন মুশিক বলেছি, মুশিক মানে ইঁদুর, মুশিক বলেছি। এগুলো সবই হচ্ছে তোমার স্বভাবতই মূর্ধন্য ষ, অর্থাৎ এগুলো নিয়ম ছাড়া মূর্ধন্য ষ হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো কোথায় মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না, কোথায় মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। প্রথম দেখো মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। আচ্ছা, দেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না, দেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। তারপর তোমার হচ্ছে বিদেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। আচ্ছা, তদ্ভব শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। বাংলা ক্রিয়াতে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। বাংলা ক্রিয়া শব্দে, বাংলা ক্রিয়াবাচক শব্দে, বাংলা ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। এরপরে তোমার হচ্ছে সাত প্রত্যয় যুক্ত শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। সাত প্রত্যয় যুক্ত শব্দে, সাত প্রত্যয় যুক্ত শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না। দেখো যদি তুমি কোথায় চলে যাও, যেমন মাস্টার, পোস্টার, ডাস্টার, ক্লাস্টার, সিস্টার, যত শব্দ রয়েছে কোথাও স্টুডিও, তারপরে পোস্টার, ফোকাস, কোথাও মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না, কারণ এই সমস্ত শব্দগুলো কি? যেমন খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যায় না।
যেমন তোমার হচ্ছে জিনিস একটি শব্দ রয়েছে, এই সমস্ত শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না, তত শব্দে মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। বাংলা ক্রিয়াতে যেমন দরিস মারিস কাটিস ফারিস সিরিস কোথাও মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। সাত প্রত্যয় যুক্ত, সাত প্রত্যয় যেমন তোমার হচ্ছে ভূমি, যেমন ধুলিস্বাদ, আমরা বলি না যে ধুলিস্বাদ করে দেব, যেমন ধুলিস্বাদ, আচ্ছা ধুলিস্বাদ মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। তারপরে অগ্নিস্বাদ, এই সমস্ত কোথাও মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। তাবাসসুম একটি প্রশ্ন করেছে, ভাই উকারান্ত কি? উকারান্ত মানে হচ্ছে যে শব্দটা উকার দিয়ে শেষ হয়েছে। কার অন্ত মানে কি? উকার দিয়ে শেষ। উকার অন্ত মানে উকার দিয়ে শেষ। আকারান্ত মানে হচ্ছে আকারান্ত শেষ। ইকারান্ত মানে ইকারান্ত শেষ। ইসরাত প্রশ্ন হচ্ছে সাত মানে কি? সাত মানে কিছু না, সাত একটি প্রত্যয়, এই প্রত্যয়টা যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করা যায়। যেমন অগ্নিসাৎ। ভাইয়া আমার এসএমএস কি দেখা যাচ্ছে? জি ইসরাত জাহান আপনার এসএমএস দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি করলাম? শব্দ বিধানটা শেষ করলাম। এখন আমরা দেশি আর খাঁটি বাংলা শব্দ কি এক? না, দেশি আর খাঁটি বাংলা শব্দ এক না। তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ, আর দেশি শব্দকে বলা হয় দেশি শব্দ। জি জি তানজিলা আক্তার আপনার এসএমএস দেখা যাচ্ছে। আমরা এখন বাংলা বানানের নিয়মে যাব। বাংলা বানান, অগ্নিসাৎ মাধ্যমে অগ্নি দিয়ে শেষ হয়ে গেছে। ভাই আমার কমেন্ট কি যাচ্ছে? জি ভিভো 1906 তুমি, আপনার কমেন্ট দেখা যাচ্ছে। ওকে, ভূমির সাত কি? ওকে, ভূমিতে একেবারে তোমার লুটে পুটে গেছে এরকম কিছু একটা। সরি ভাইয়া জিজ্ঞেস করার জন্য। ওকে ওকে ওকে, আচ্ছা দেখো তোমাদের এখন বাংলা বানানের নিয়ম পড়াবো। তোমরা এখন 39 নাম্বার পেজে চলে যাও। আপনার সব দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। আপনার সমারে খাইরুন জি আপনাদের এসএমএস দেখা যায়, রোজিনা আপনার এসএমএস দেখা যায়, সবার এসএমএস দেখা যায়। ওকে ওকে, এখন আমরা বাংলা বানানের নিয়মে চলে আসব। আমরা বাংলা বানান নিয়ম, তৎসম শব্দের নিয়ম, তৎসম শব্দের নিয়ম বা বানান। তৎসম শব্দের বানান। আচ্ছা ভাইয়া কৈশেও অর্থ কি ভুলে গেছে, আগামী ক্লাসে বলবো। আপনিও দিতে পারছেন, আমিও এসএমএস দিতে পারছি না। ফ্রম 1982 আপনি দিতে পারছেন তো? আপনি দিতে পারছেন 1982, আপনি দিতে পারছেন। আপনাদের নাম রোল যুক্ত করুন, তাছাড়া উত্তর পাবেন না। জামান, সাদিয়া জামান তমা, ভাইয়া 3 নাম্বারটা বলেন। বানানের নিয়ম দাগাইয়া দিন। কোনো দাগানো নাই। 3 নাম্বারটা কি? রেফের পরে মূর্ধন্য ষ বসে, এবার বলার কি আছে? তোমরা এত খারাপ স্টুডেন্ট হইলা কবে থেকে বলো তো? ওকে, তৎসম শব্দের বানানের নিয়ম দেখো। প্রথম কথা হচ্ছে আমি মুখে মুখে বলে যাব আর উদাহরণগুলো লিখে যাব, তোমাদের লিখে দিতে পারবো না আর কি। আচ্ছা ইন্নানিল্লাহ, ভাইয়া আমার নামরোল কি দেখা যাচ্ছে? কবিতা নামরোল দেখা যায়? জি জি আপনার নামরোল দেখা যায়। যে সমস্ত তৎসম ভাষা থেকে যে সমস্ত বাংলা ভাষাতে এসে স্থান অধিকার করে নিয়েছে তাদের বানান অবিকৃত অবস্থায় থাকবে, তাদের বানান চেঞ্জ করা যাবে না। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমুদ্র, এই সমস্ত শব্দগুলো তৎসম ভাষা থেকে যেভাবে এসেছে তাদের বানানগুলো সেভাবে রেখে দিতে হবে, চেঞ্জ করা যাবে না। কিন্তু কিন্তু বলে কি? কিন্তু বলে হচ্ছে কি যে ছেলে ভালো মাঝে মাঝে নাইট ক্লাবে যায়, এই টাইপের কথা আর কি। এখন কিন্তু বললেই দ্বিতীয় কথাটা কি চলে আসে? তৎসম শব্দের বানানগুলোতে যেখানে রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রস্যিকার, দীর্ঘকার সবই ঠিক বা উভয়ই সঠিক। ইন্নানিল্লাহ, তোমরা কি শুরু করেছো? এই কি শুরু করছো তোমরা? একের পর এক দিয়ে যাচ্ছ, আমাদেরকে দেখা যায় কিনা, আমাদেরকে দেখা যায় কিনা। আপনাদের সবাইকে দেখা যাইতেছে, আপনাদের নাম রোল সবাইটা দেখা যাচ্ছে। আপনারা দয়া করে কেউ মেসেজ পাঠাবেন না আর। আপনাদের নাম রোল সবাইকে দেখা যাচ্ছে। শান্তিদা আপনার মেসেজ দেখছি, আপনাদের কারো মেসেজ পড়ার সময় নাই। প্লিজ কেউ আর মেসেজ পাঠাবেন না।
যে সমস্ত তৎসম শব্দের বানান রস্যিকার দীর্ঘিকার রস্যিকার দীর্ঘ রস্যকার দীর্ঘকার উভয়ই প্রযোজ্য, সে সমস্ত শব্দের বানানের ক্ষেত্রে আমরা এখন থেকে শুধু রস্যিকার এবং শুধু রস্যকার ব্যবহার করব, অর্থাৎ তাদের কার চিহ্ন ব্যবহার করব। শ্রেণী বানানটা আগে দীর্ঘিকার দিয়ে লিখতাম, এখন রস্যিকার। সূচি বানান আগে দীর্ঘিকার দিয়ে লিখতাম, এখন রস্যিকার। ঠিক একই রকম তোমার লহরী বানান আগে দীর্ঘিকার দিয়ে লিখতাম, এখন রস্যিকার। ওকে, মঞ্জুরি আগে দীর্ঘিকার দিয়ে লিখলাম, রস্যিকার। আশা করি বুঝেছেন। শেষ। যে সমস্ত শব্দের বানান রস্যিকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার উভয়ই প্রযোজ্য, সেক্ষেত্রে এখন আমরা কি করব, শুধু রস্যিকার এবং তাদের কার চিহ্ন এবং শুধু রস্য এবং তাদের কার চিহ্ন ব্যবহার করব। ওকে, 3 নাম্বার হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন কর্ম কথাটাকে আমরা এভাবে লিখতে পারবো না, এভাবে না লিখে আমাদেরকে লিখতে হবে কর্ম। যেমন সৌন্দর্য একটি বানান, এই সৌন্দর্য বানানটি আমরা ইচ্ছে করলে জফলা দিব না, কারণ দেখো ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয়ে যাচ্ছে। এটা রেফ, এই রেফের পরে জ এবং জ দুইটা একরকম হয়ে যাচ্ছে, একটা দিতে হবে। ক্লিয়ার কিনা? আশা করি বুঝেছেন। ঠিক একই রকম ভাবে যদি আপনি একটি স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল, স্যার ভাইয়া এই যে দরিদ্র, জি জি জি, এই দরিদ্র বানানে অনেকেই এইভাবে দিয়ে রাখেন, এটা করা যাবে না আর কি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব মানে দুইবার, জি জি, দ্বিত্ব মানে দুইবার, দ্বিত্ব মানে দুইবার। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব করা যাবে না। আচ্ছা, র ফলার পরে কি মূর্ধন্য কি লিখেছেন? আচ্ছা ওকে, এরপরে পরের নিয়মটা দেখুন, পরের নিয়মটা একটুখানি খেয়াল করুন। দারিদ্র, জি। আচ্ছা, এরপরে আরেকটি নিয়ম হচ্ছে আপনার একটু খেয়াল করুন, আগে পদের ক খ ক খ গ ঘ, এরপরে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুসার লেখা যায়। শব্দগুলো করতে কষ্ট হয় না, আমি একটু উদাহরণ দিই তাহলে সহজ হয়ে যাবে। আমি লিখলাম হচ্ছে অহম যোগ কার। আচ্ছা দেখুন তো, এই যে এই ক এর পূর্বে ম ছিল না সন্ধি করার সময়, এই ম এর জায়গায় অনুসার লেখা যাবে, বিকল্পে ম লেখা যাবে। আচ্ছা, অহম যোগ কার আমরা লিখবো হচ্ছে অহংকার, ভয়ম যোগ কর আমরা লিখবো হচ্ছে ভয়ঙ্কর। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আর একটি শব্দ, আচ্ছা আর নাই, তৎসম শব্দ শেষ। আমরা এখন অতৎসম শব্দে যাব। অতৎসম শব্দের বানান, অতৎসম শব্দের বানান, অতৎসম শব্দের বানান। প্রথম নাম্বারটি দেখুন, দেশি বিদেশি তদ্ভব। সকল অতৎসম শব্দের ক্ষেত্রে দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রস্যি এবং রস্য এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক ইত্যাদি ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। তার মানে কি, সহজ কথা যদি বলি আমরা, যে তদ্ভব, দেশি বিদেশি মিশ্র ইত্যাদি শব্দে আমরা এখন থেকে যেখানে রস্যিকার এবং রস্যকার এবং অর্থাৎ রস্যি রস্য এবং তাদের কার চিহ্ন ব্যবহার করব। যেমন ইভেন নারীবাচক শব্দ ব্যবহার করব, যেমন মা আমি আগে দীর্ঘিকার দিতাম রস্যিকার দিব, চাচি আগে দীর্ঘিকার দিতাম রস্যিকার দিব, এরপর তোমার হচ্ছে ধুলি দীর্ঘিকার দিতাম এখন রস্যিকার দিব। আচ্ছা, ঠিক একই রকম তোমার হচ্ছে চুরি বানানটা আমরা রস্যিকার দিব, এরপরে পূব বানানটা রস্যকার দিব, এরপর তোমার হচ্ছে দেখো পুজো বানানটা রস্যকার দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন তোমার হচ্ছে চোন ভুখা মূলা এ সমস্ত শব্দ কি দিব, রস্যকার দিব। আচ্ছা, অর্থাৎ আমরা এখন থেকে দীর্ঘিকারের বিরুদ্ধে কি করেছি, মারামারি শুরু করছি আর কি। অতৎসম শব্দের ক্ষেত্রে আমরা এখন থেকে রস্যিকার এবং রস্যকার ব্যবহার করব। এরপরে দেখো, আলি প্রত্যয় যুক্ত শব্দের শেষে রস্যিকার হবে, আলি প্রত্যয়। যেমন তোমার চৈতালি, গীতালি, হেয়ালি, খেয়ালি, সোনালি, রূপালি, পুবালি, যত সমস্ত শব্দ রয়েছে সমস্ত শব্দের ক্ষেত্রে আমরা করব কি, আমরা তোমার হচ্ছে রস্যিকার দিব। এখন কারণ আমার ক্ষেত্রে তুমি রস্যিকার বা দীর্ঘিকার ব্যবহার করতে পারো সেটা তোমার ব্যাপার, কিন্তু কি বলা হচ্ছে যে আলি প্রত্যয় যুক্ত শব্দ যেটা, সেখানে আমরা রস্যিকার ব্যবহার করব। এরপরে এরপরে অঞ্জলি যুক্ত শব্দে রস্যিকার ব্যবহার করব, অঞ্জলি যুক্ত শব্দে অঞ্জলি,
যেমন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এই সমস্ত শব্দের ক্ষেত্রে আমরা রস্যিকার ব্যবহার করব। ওকে, এরপরে আনো প্রত্যয়যুক্ত শব্দে আমরা কি করব, ওকার যুক্ত করব। আনো প্রত্যয়যুক্ত, যেমন পরানো, বলানো, খাওয়ানো, আচ্ছা দৌড়ানো, থাপড়ানো, চড়ানো, যত শব্দ আছে এই সমস্ত শব্দের ক্ষেত্রে আমরা কি করব, ওকার যুক্ত করে দিব, ওকার যুক্ত করে দিব। আলি প্রত্যয়ে রস্যিকার, অঞ্জলিতে রস্যিকার, আনো প্রত্যয়ে ওকার যুক্ত করব শব্দের শেষে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো, দ্রুত যেতে হচ্ছে। ওকে, পরেরটা নিয়মে আসো। পরের নিয়মে কি বলা হচ্ছে, আমরা এই যে খুর, এই যে ক্ষীয় শব্দের বানান, আমরা তৎসম শব্দের বানান লিখতে আমরা ক্ষীয় ব্যবহার করব, ক্ষেত্র। এরপরে তোমার হচ্ছে খুর, এই খুর হচ্ছে কি, এই যে মানুষ মারার খুর, কিন্তু এটা বুঝছো, মানুষ মারার খুর। আচ্ছা, মানে কি খড়ি কাজের খুর এটা। তারপর ক্ষেত্র, খুর, এরপর তোমার হচ্ছে ক্ষীর। আচ্ছা, এরপর তোমার হচ্ছে ক্ষুধা। এই সমস্ত শব্দগুলোকে আমরা কি লিখবো, এই সমস্ত শব্দগুলোকে আমরা ক্ষীয় দিয়ে লিখবো, যুক্ত খ দিয়ে লিখবো। কিন্তু এগুলো যখন আবার তৎসম অতৎসম ভাষা হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার খ, শুধু খ ব্যবহার করতে হবে। এগুলো তৎসম ভাষার শব্দ, তাই কি ব্যবহার করেছি, ক্ষীয় ব্যবহার করেছি। কিন্তু এগুলোকে যখন আমরা আমাদের তদ্ভব ভাষায় লেখা শুরু করব, তখন সেটা কিন্তু আবার আমরা কি দিয়ে শুরু করব, শুধু খ দিয়ে শুরু করব। ব্যত্যয় অর্থ কি, ইন্নালিল্লাহ। যেমন ক্ষেত্র থেকে যখন আমরা বললাম ক্ষেত, তখন কি হয়ে গেল, তখন শুধু খ দিয়ে লিখতে হবে। আমরা খুর, এই খুর আবার পার্থক্য আছে। এই খুর হচ্ছে তোমার এই যে গরুর খুর, ঘোড়ার খুর, মাইসের খুর, এই যে মানে পদ আর কি, মানে পায়ের যে খুর, সেটাকে বোঝাচ্ছে এটা। এরপরে ক্ষীর। আচ্ছা দেখো, ক্ষুধা, আমরা যখন লিখলাম খিদে, তখন কিন্তু আবার কি লিখতে হবে, খিদে যখন লিখবো তখন কিন্তু খ লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ তৎসম ভাষার ক্ষেত্রে আমরা এইগুলো দিব, আর তদ্ভব ভাষার ক্ষেত্রে আমরা কি করব, তোমার হচ্ছে খ, শুধু খ দিব, যেটা আর কি। আচ্ছা, এরপরের নিয়মে চলে আসো। এরপরের নিয়মটা কি বলছে, এরপরের নিয়মটা বলছে সহজ করে দেই। আরবি এবং ফার্সি থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে, আরবি এবং ফার্সি থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে, তাদের বানানের ক্ষেত্রে যখন আমাদের জ, বর্গীয় জ বা অন্তস্থ জ ব্যবহার করার কথা আসে, সেই ক্ষেত্রে আমরা ইচ্ছে করলে বর্গীয় জ লিখতে পারবো, ইচ্ছে করলে অন্তস্থ জ লিখতে পারবো। যেমন আজান একটি শব্দ, এই আজান শব্দটি ইচ্ছে করলে তুমি বর্গীয় জ দিয়ে লিখতে পারো, আবার আজান ইচ্ছে করলে অন্তস্থ জ দিয়ে লিখতে পারো। আবার অজু শব্দটি অন্তস্থ জ দিয়েও লিখতে পারো, আবার অজু শব্দটি বর্গীয় জ দিয়েও লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একটু আরো আরো ইয়ে করে। আচ্ছা আচ্ছা, জাদুঘর, জাদুঘর কি শব্দটি আগে বুঝতে হবে। জাদুঘর যে পুরোপুরি বাংলা হয়ে গেছে। আচ্ছা, পরের শব্দটি দেখো, বিসর্গ। শব্দের শেষে বিসর্গ থাকবে না। আমরা আগে এভাবে লিখতাম হচ্ছে বিশেষত দিয়ে বিসর্গ দিতাম, ফলত দিতাম বিসর্গ, ফলত বিসর্গ, মূলত বিসর্গ, এরকম লিখতাম আর কি। ফলত, মিলত, এগুলো বিসর্গ দিতাম। দেখো তো, বিসর্গ এক প্রকার হ ধ্বনি। তো ফলত বিসর্গ, মিলত বিসর্গ, ফলত এগুলো শব্দ দিলে কি হতো, শব্দের শেষে একটা হয়ের মতো উচ্চারণ করতে হয়, তাই তো না? ফলত, মূলত, কার্যত, ব্যাহত, এগুলো বলতে হয়। আমরা শব্দের শেষ থেকে এখন কি করব, তোমার বিসর্গটা উঠিয়ে দিব। কিন্তু যে ক্ষেত্রে বিসর্গ না দিলে অর্থ বিভ্রাট হওয়ার সম্ভাবনা রয়েছে বা অর্থ বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কি করব, বিসর্গ দিব। যেমন আমরা পৌনঃপুনিক লিখতে, পুনঃপুন লিখতে, তাই না, বিশেষ দ্রষ্টব্য লিখতে, আচ্ছা তারপরে দুঃখ লিখতে, শব্দের মাঝখানে এসেছে, এই সমস্ত শব্দের ক্ষেত্রে কিন্তু বিসর্গ দিতে হবে। অর্থাৎ যেখানে বিসর্গ না দিলে তোমার হচ্ছে মন কষ্ট শব্দটা আমরা কিন্তু এখনো বিসর্গ বজায় রেখেছি আর কি। এরকম আরো কিছু শব্দ রয়েছে যে সমস্ত তৎসম অতৎসম শব্দ চিহ্ন কিভাবে, তৎসম অতৎসম চিনবা তোমাদের বিগত জীবন থেকে, আর সাথে 5 নাম্বার লেকচার পর্যন্ত ওয়েট করতে হবে। ভাইয়া আপনি এত কিছু মুখস্থ রাখেন কেমনে? এগুলো কি প্রশ্ন আসবে মহিমা? মানে এটা ঢাকা ইউনিভার্সিটি আসবে যে তোমার স্যার কেমনে এতগুলো প্রশ্ন মুখস্থ রাখতো?
কি খণ্ডতা কি পরাশ্রয়ী বর্ণ না? খণ্ডতা পরাশ্রয়ী বর্ণ না। আপনি আমার পরীক্ষাটা দিয়ে দেন। জি জি রুমা খাতুন, আপনার পরীক্ষাটা দেওয়া উচিত। র ফলার পরে কোন স হয়? র ফলার পরে মূর্ধন্য স হয়। আচ্ছা ওকে, এরপরের নিয়মটা আসি আমরা। বিদেশি শব্দ ও যুক্ত বর্ণ। ক্লাস অনেক সুন্দর হচ্ছে, সাদিয়া ইসলাম ঐতিহ্য। আচ্ছা দেখো, ধন্যবাদ। আমরা কি বলছিলাম, যুক্ত বর্ণ বিশ্লেষণ করব না। আমি একটু শব্দ লিখলাম, দেখো সেপ্টেম্বর, একটু শব্দ লিখলাম সেপ্টেম্বর। এই শব্দটা যুক্ত অবস্থায় ছিল, আমরা ভেঙে দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম হতো, আমরা লিখলাম হচ্ছে মার্চ, একটি শব্দ রয়েছে মার্চ, এই শব্দটাকে আমরা যদি লিখতাম হচ্ছে মারচ, তাহলে কিন্তু অর্থ বিভ্রাট করতো। সেই জন্য আমরা কি করব না, যেমন স্টেশন একটি শব্দ, দেখো স্টেশন, স্টেশন একটি শব্দ রয়েছে, এই স্টেশনকে আমি ভেঙে দিই, তাহলে এরকম হবে শর্টেশন, শর্টেশন হবে, তাই না? তাহলে আমরা শর্টেশন কি অর্থ দিবে? অর্থ দিবে না। অর্থাৎ শব্দকে ভেঙে দেওয়া যাবে না, অর্থাৎ বিশ্লেষণ করা যাবে না। বিশ্লিষ্ট রূপ হলে শব্দের অর্থ বিভ্রান্তি করবে, আমরা এটা করব না। পরের নিয়ম দেখো, হর্ষ চিহ্ন। আমরা যথাসম্ভব শব্দের নিচ থেকে হর্ষ চিহ্ন। ভাইয়া আমি নেটে প্রবলেম থাকি, এখন ক্লাস কি? ওকে দেখো, যাদের নেটে প্রথম দিকে প্রবলেম থাকে তারা আমাকে কোন অংশ জানতে পারো না, আমাকে ইচ্ছে করলে প্রশ্ন করতে পারো, আমার সময় থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে দেখো, হর্ষ চিহ্ন শব্দের নিচ থেকে যথাসম্ভব বর্জন করব। ওকে, আমরা পরের নিয়ম দেখবো, আরো কিছু নিয়ম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এই যে আরো কিছু নিয়ম, তোমাদের শীটের 39 নাম্বার পেজের হাতের ডাইনে দেখো কিছু লেখা আছে যে আরো কিছু নিয়ম। আমরা এই আরো কিছু নিয়ম সম্পর্কে একটু দেখে আসি। বলছে কোন দীর্ঘ ইকার যুক্ত বিশেষণ শব্দের শেষে যদি ত, তা, নি, নি, সভা, ভাব, ভাবে, জগৎ, বিদ্যা, বাচক 1 2 3 4 5 6 7 8 9 10 ত, তা, নি, নি, সভা, ভাব, ভাবে, বিদ্যা, জগৎ, বাচক, পরিষদ, এই সমস্ত শব্দগুলো কোনো এই যে আমি যে শব্দগুলো লিখেছি, এই শব্দগুলো যদি কোনো দীর্ঘ ইকার যুক্ত শব্দের শেষে যুক্ত হয়, তাহলে ওই মূল শব্দের দীর্ঘ ইকারটা সাথে সাথে রস্বীকার হয়ে যাবে। যেমন আমি একটি শব্দ লিখলাম, যেমন তোমার মধ্যে লিখলাম হচ্ছে যেমন সভাপতি, সভাপতি যখন সভাপতিত্ব পেয়ে গেল তখন দীর্ঘ ইকারটা সাথে সাথে রস্বীকার হয়ে যাবে। ঠিক একই রকম আমি লিখলাম সহযোগিতা, সহযোগী দীর্ঘ ইকার, তা যুক্ত হওয়ার সাথে সাথে গীতা রস্বীকার হয়ে যাবে। ঠিক একই রকম যেমন তোমার হচ্ছে লিখলাম তোমার হচ্ছে অভিমানী, আমি কিন্তু লিখলাম অভিমানিনী, সঙ্গে সঙ্গে আগের দীর্ঘ ইকার রস্বীকার হয়ে যাবে। আমি লিখলাম তোমার হচ্ছে কি এরপর লিখলাম হচ্ছে মূর্ধন্য দিয়ে কি লেখা যাবে, মূর্ধন্য দিয়ে বাগ্মী, কীর্তি, অভিমানী, প্রতিহারী। ওকে দেখো, এই যে প্রতিহারিণী শব্দ লিখলাম, প্রতিহারী এই শব্দ লিখলাম, আবার লিখলাম হচ্ছে প্রতিহারিণী, মূর্ধন্য দিলাম, সাথে সাথে রয়ের রস্বীকার দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। ঠিক একই রকম তোমার হচ্ছে লিখলাম হচ্ছে মন্ত্রী সভা, মন্ত্রী সভা লিখলাম, সাথে সাথে মন্ত্রীর দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। আমি লিখলাম তোমার হচ্ছে, এরপরে দেখো তোমার হচ্ছে আরো অনেক শব্দ রয়েছে এরকম, বললাম পরিষদ, আমি লিখলাম মন্ত্রী, মন্ত্রী একটি শব্দ, যে মন্ত্রী শব্দটা দীর্ঘিকারে লিখতে হয়, কিন্তু লিখলাম হচ্ছে মন্ত্রী পরিষদ, যখন লিখলাম মন্ত্রী পরিষদ লেখার সাথে সাথে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। আমি লিখলাম তোমার হচ্ছে প্রাণীবাচক শব্দটি লিখলাম প্রাণী, এই দেখো প্রাণীবাচক একটি শব্দ লিখলাম, তখন এই বাচক যুক্ত করার সাথে সাথে প্রাণীটা দীর্ঘিকার থেকে রস্বীকার হয়ে যাবে। ঠিক একই রকম লিখলাম তোমার হচ্ছে দেখলাম প্রাণীবিদ্যা, যখন লিখলাম প্রাণীবিদ্যা দীর্ঘিকার ছিল, যখনই প্রাণীবিদ্যা লিখলাম তখনই সেটা রস্বীকার হয়ে যাবে। ঠিক একই রকম লিখলাম প্রাণী জগৎ, দীর্ঘিকার ছিল আর কি, যখনই জগৎ যুক্ত করে দিলাম তখন সেটা কি হয়ে গেল, রস্বীকার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এবং খুব খুব কাজে লাগবে, এবং এটা দিয়ে শত শত বানান করা সম্ভব। আচ্ছা ওকে ভাইয়ারা, পরবর্তীটা পৃষ্ঠাটা উল্টায় আমরা একটু যাই, দেখি 40 নাম্বার পেজ। আচ্ছা 40 নাম্বার পেজে তোমাদের হচ্ছে 2 নাম্বার হাতের বায়ে
2 নাম্বার তোমাদেরই মুখস্থ করতে হবে। 2 এর ক খ মুখস্থ করতে হবে, গ মুখস্থ করতে হবে, ক এবং খ এগুলো মুখস্থ করতে হবে। ক খ গ সবই মুখস্থ করার জিনিস, এখানে বোঝানোর কিছু নাই আর কি। আচ্ছা হ্যাঁ কয়টায়? আচ্ছা ওকে, টিচার আসছে? কোন টিচার? খালি ছাগল আসবে? ইয়ে স্যার কি হয়েছে? এখন আসবে না স্যার? আজকে কি আসবে? আচ্ছা ওকে, দেখো আমরা শুধু তোমাদের জীবিকা, অদ্ভুত এই বানানগুলো একটু দেখিয়ে দিচ্ছি। 40 নাম্বার হাতের 40 নাম্বার পৃষ্ঠার হাতের ডাইনে 4 নাম্বারটা দেখে লেখা আছে জীবিকা অর্থে জীবী মানে দীর্ঘিকার হবে। জীবিকা অর্থে জীবী মানে দীর্ঘিকার হবে, যেমন পরজীবী, মৎস্যজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী এগুলো আর কি। আচ্ছা এরপর দেখো অদ্ভুত এবং ভূতুরে ব্যতীত কি অদ্ভুত নিয়ম, কি অদ্ভুত নিয়ম? অদ্ভুত এবং ভূতুরে ব্যতীত সকল ভূতযুক্ত বানানে কি হবে? দীর্ঘকার হবে। যেমন কিংভূত, পরাভূত, সাদাভূত, কালাভূত, তামিভূত, তুমিভূত, দমিভূত, দুরিভূত, যত ভূত আছে সমস্ত ভূতে দীর্ঘকার হবে। কি বলেছি তোমার হচ্ছে জীবিকা অদ্ভুত এবং ভূতুরে বানান ব্যতীত যত ভূতযুক্ত বানান আছে সমস্ত ভূতযুক্ত বানানে দীর্ঘকার হবে। ওকে, এরপরে নিয়ম কি বলেছি? কাঙ্ক্ষ ধাতু থেকে উদ্ভূত সকল বানানে কি হবে? এই যে কোন বানানের মধ্যে যদি কাঙ্ক্ষ দেখো, আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত, এই সমস্ত বানানে কি হবে? এই সমস্ত বানানে সব সময় ও ওর সাথে ক্ষিয় যুক্ত থাকবে, সব সময় ওর সাথে ক্ষিয় যুক্ত থাকবে। ওকে, এরপরে দেখো যদি শব্দ দ্বারা দূর বোঝায় তাহলে কি হবে? তাহলে দীর্ঘকার হবে। যেমন বহু দূর, অনেক দূর, দূরলাভনে, দূরদর্শন, দূরদৃষ্ট, অর্থাৎ দূর বোঝালে দীর্ঘকার হয়। শব্দ যদি দূর বোঝায় তাহলে দীর্ঘকার হয়। আর যদি ভাইয়া তিনের গুলো কি মুখস্থ করো? জি তিনের গুলো মুখস্থ করবেন, ইশরাত জাহান শোভা। আচ্ছা দেখুন বহু দূর, অনেক দূর। আর যদি নেগেটিভ অর্থ বোঝায় তাহলে না বোধক হয়। যদি না বোধক বোঝায়, না বোধক বা নেগেটিভ অর্থ বোঝায় তাহলে রস্যকার হয়। তাহলে রস্যকার, যেমন দুষ্টু, যেমন দুশমন, যেমন দুরন্ত, হ্যাঁ এরকম যে সমস্ত শব্দের ক্ষেত্রে কি হবে? না বোধক অর্থ বোঝাবে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে? সেই ক্ষেত্রে রস্যকার হবে। দুষ্টু, দুশমন, দুরন্ত, দুর্বিনীত এরকম শব্দ আর কি। ব্যতিক্রম কিছু রয়েছে সেগুলো মুখস্থ করতে হবে নিজের মতো করে। ওকে, আচ্ছা এরপরে আরেকটা কি রয়েছে? আচ্ছা আমরা জানি কারো গ্যাসের কারণে বুক জ্বলে, কারো পেট জ্বলে, কারো শরীর জ্বলে, কারো মন জ্বলে, কারো তোমার হচ্ছে কি এরকম যদি জ্বলাজ্বলি শুরু হয় তাহলে কি হবে? বর্গীয় জ নিচে একটা ব হবে। অর্থাৎ যে সমস্ত শব্দে জ্বলা বোঝায়, উজ্জ্বল বোঝায়, প্রজ্জ্বল বোঝায় সে সমস্ত শব্দে কি হবে? সে সমস্ত না বোধক মানে নেগেটিভ অর্থ। আচ্ছা সে সমস্ত শব্দের ক্ষেত্রে তোমার হচ্ছে জন বর্গীয় জন নিচে কি দিতে হবে? যেমন জ্বলন্ত, যেমন উজ্জ্বল, যেমন প্রজ্জ্বল। জন্ম থেকে জ্বলছি লেখা থাকে না ট্রাকের পিছনে। ওকে, আচ্ছা উচ্চারণ পড়ানোর সুযোগ হয়তো কমই হবে, তবে উচ্চারণ একটুখানি দেখানোর চেষ্টা করব। আচ্ছা এরপরে কিন্তু যদি জলামলা শেষ হয়ে যায়, যদি জ্বলন্ত শেষ হয়ে যায়, জলা শেষ হয়ে যায়, তাহলে বর্গীয় জ নিচে ব শেষ হয়ে যাবে। যেমন কজ্জল, সজল, পানীয় জল, জলদস্যু এরকম তোমার হচ্ছে সব শব্দের ক্ষেত্রে বর্গীয় জ নিচে বটা থাকবে না। ওকে, দেখো চীন, এই যে চীন, এবার শ্রীলঙ্কা, ভারতীয়, এই শব্দগুলো ব্যতীত জাতি এবং ভাষার ক্ষেত্রে রস্যিকার হয়। চীন, শ্রীলঙ্কা, ভারতীয় সমস্ত শব্দের ক্ষেত্রে জাতির ক্ষেত্রে, জাতি এবং ভাষার ক্ষেত্রে কি হয়? রস্যিকার ব্যবহৃত হয়। যেমন ইরান, যেমন তোমার হচ্ছে বাঙালি, যেমন জাপানি, যেমন ফরাসি, ফার্সি, এই সমস্ত তোমার হচ্ছে ভাষা এবং জাতি উভয়ের ক্ষেত্রেও কি হবে? তোমার হচ্ছে আমরা কি ব্যবহার করব? রস্যিকার ব্যবহার করব। ওকে, আমরা একটু বানানের উচ্চারণ সূত্র সবটুকু তোমাদেরকে দেখাতে পারবো না, তবে একটা কথা মনে রেখো ভাইয়া 9 নাম্বারটা বুঝিনি। 9 নাম্বারটা কি? এখনো যদি না বুঝো তোমরা, ক্লাস তো শেষ। 9 নাম্বারটা কি ছিল? 9 নাম্বারটা বুঝিয়েছি যদি শব্দে জ্বলা বোঝায়, যদি শব্দ দ্বারা শব্দের অর্থ দ্বারা জ্বলা বোঝায়, উজ্জ্বল বোঝায়, জ্বলন্ত বোঝায়, তাহলে বর্গীয় জল নিচে একটা ব ফলা দেয়া লাগবে। যেমন জ্বলন্ত, জ্বলছি, উজ্জ্বল, প্রজ্জ্বল। কিন্তু যদি কোনো শব্দ দ্বারা জ্বলা না বোঝায়,
কোনো শব্দ দ্বারা জলা না বোঝায় সেক্ষেত্রে শব্দের নিচে ব দেওয়ার প্রয়োজন নাই। যেমন সজল, পানীয় জল, জলীয় বাষ্প, কজ্জল, এরপর তোমার হচ্ছে জলদস্যু, জলযোগ, জলখাবার, এরকম আর কি। ভাই আমি প্রিভিয়াস ক্লাস গুলো করেছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, উচ্চারণ সূত্রের ব ফলাটা এবং ম ফলাটা একটু আসো তো দেখি। আচ্ছা, 8 কোশ্চেন কিভাবে কি লিখো আল্লাহ, একটু বললে ভালো হতো। কি 8 কি কি চাও? সময় শেষ হয়ে গেল। দুরালাপনিতে কি হলো? 7 নাম্বারটা আবার বলেন। 7 নাম্বারটা বলেছে যে কাঙ্ক্ষ ধাতু থেকে, অর্থাৎ আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, এই যে বানানগুলো রয়েছে না, এগুলো কাঙ্ক্ষ ধাতু থেকে উদ্ভূত। এই বানানগুলোতে তোমার ও নিচে ক্ষয় দিতে হবে। ভাইয়া আমারে অ্যানসার দেন না কেন? আমার এসএমএস কি যায় না? জি জি আশামণি, আপনার এসএমএস আসে, আপনার এসএমএস আসে, আশামণি আসে। ওকে, আর 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। আচ্ছা 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। সময় কেন ধরে রাখা যায় না? জি, সময়কে ধরে রাখা যায় না। শব্দের প্রথমে যদি ব যুক্ত হয় সে বয়ের উচ্চারণ নাই। যেমন স্বাধীন, স্বদেশ, স্বাধিকার। শব্দের ভিতরে যদি কোনো বর্ণের সাথে ব যুক্ত হয় তাহলে সেই বয়ের 45 নাম্বার পেজের হাতের ডাইনে পড়াইতেছি। শব্দের ভিতরে যদি কোনো শব্দের শেষে ব যুক্ত হয় সেই বয়ে যে শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে তার উচ্চারণ দিতে হয়। যেমন বিশ্ব, যেমন নিঃশ্বাস। ওকে, আচ্ছা, যেমন উপসর্গের সাথে যুক্ত ত যখন দ হবে সেই দর সাথে যুক্ত ব সেটা সবসময় উচ্চারিত হবে। কি বলেছি? যে উপসর্গের সাথে এই যে ত, এই তটা যখন সন্ধি করার সময় দ হয়ে যাবে, সেই দর সাথে যে বটা যুক্ত হবে তার উচ্চারণ কি থাকবে? অবিকৃত থাকবে। যেমন আমি লিখলাম হচ্ছে তোমার উদ্বেগ, এই তটা সন্ধির ক্ষেত্রে দ হয়ে গেছে, লিখলাম উদ্বেগ। দেখো তো এরকম উচ্চারণ হবে উদ যোগ বেগ, উদ্বেগ হবে। অর্থাৎ এটা অবিকৃত থাকবে। তোমাদের অনেকেই বলে উদ্বেগ, ওই যে তোমার হচ্ছে শব্দের মাঝে যুক্ত হয়েছে আবার নিচে যুক্ত হয়েছে, তাই দ্বিতীয় উচ্চারণ করা অনেকেই উদ্বেগ বলে। উদ্বেগ না, উদ্বেগ হবে। উদ্বেগ, উদ্বোধন, উদ্বন্ধন, এরকম হবে আর কি। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যদি শব্দের, আচ্ছা বিবৃতিটা বলবো। আচ্ছা 45 নাম্বার নিয়ম দেখো, শব্দের শেষে যে সন্ধি করার সময় ক যখন ব হয়, ক যখন গ হয়, গ এর সাথে ব যুক্ত হলে সেই ব অবিকৃত থাকে, সেই ব অবিকৃত থাকে। যেমন দিক যোগ বলয়, দিক যোগ বলয় কি হয়ে যায়? অনেকে বলে দিগ্বলয়, দিগ্বলয় না, কি হবে? দিক বলয়, দিক বলয়। হিতৈষী মানে উপকারী, যে উপকার চায়, ভালো চায়। ওকে, বিদ। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে ময়ের উচ্চারণ একটু চলে আসি। দেখো ময়ের উচ্চারণে আমরা জানি যে শব্দের প্রথমে ম যদি যুক্ত হয় সেই ময়ের উচ্চারণ হয় না, নাসিক্য হয়। স্মৃতি, স্মরণ, এরকম আর কি। কিন্তু শব্দের ভিতরে যদি কোনো ম যুক্ত হয় তাহলে সেই ময়ের যে বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে সেই ময়ের সাথে সেই বর্ণের বৃত্ত উচ্চারিত হয়। যেমন পদ্ম, পদ্মা, ছদ্ম, এরকম আর কি। ওকে, আচ্ছা ফরাসি মানে ফ্রান্স দেশের ভাষা, আর ফার্সি মানে ইরান দেশের ভাষা। আচ্ছা, অমিত্রা অক্ষর আর অক্ষরবৃত্ত ছন্দ একই নয়, অক্ষরবৃত্তর অধীনে রয়েছে অমিত্রা অক্ষর ছন্দ। ওকে, আসি এরপরে দেখো তোমাদের হচ্ছে আচ্ছা কং, আচ্ছা গ ও ট ল ন ম, এদের সাথে ম যুক্ত হলে সেই ময়ের উচ্চারণ অবিকৃত থাকে। যদি গ ও ট ল ন ন ম এদের সাথে তোমার হচ্ছে ম যুক্ত হয় সেই ময়ের উচ্চারণ অবিকৃত থাকে। যেমন গ এর উচ্চারণ অনেক সময় গ এর সাথে ম যুক্ত করলাম, তোমরা অনেকেই বলে যুগ্ন, যুগ্ন হবে না, কি হবে? যুগ্ম হবে।
ওকে, ঠিক একই রকম অনেকেই বাংলা উচ্চারণটা অনেকেই ঠিক করে, ওর সাথে ম যুক্ত হয়েছে তাই কি হবে বাংময়। আচ্ছা, অনেকে দেখো কুটমল শব্দটি অনেকেই কি যুক্ত করে থাকে, কুটমলকে বলা হয় কুট্টল, কুট্টল হবে না, কুটমল কুটমলিত। আচ্ছা, অনেকেই এই বাল্মীকি শব্দটাকে বলে বাল্মীকি, বাল্মীকি হবে না বাল্মীকি হবে, ল সাথে ম উচ্চারণ অবিকৃত থাকে। আচ্ছা দেখো দন্তন্য উন্মাদ, অনেকে বলে উন্মাদ, দন্তন্যর সঙ্গে ম যুক্ত হলে সেই ময়ের উচ্চারণ অবিকৃত থাকে। এরপরে অনেকেই হিরণময় বলে, হিরণময় না হিরণ্ময়, মৃন্ময়, মূর্ধন্যর সাথে ম যুক্ত হয়েছে। এরপরে আম্মাকে আমরা আম্মা বলে ডাকি, মর সাথে ম যুক্ত হয়েছে আম্মা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কুটমল কুটমলিত। ওকে, ক্লাস টেস্ট কোথায় নেওয়া হবে জানি না ভাই, ক্লাস টেস্ট কোথায় নেওয়া হবে। আচ্ছা, আমরা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা শুধু একজন জানতে চেয়েছো বিবৃতি এবং সংবৃতি একটা কথা সহজ করে বলে দিয়েই শেষ করব ক্লাস। দেখো এ ধ্বনির দুই রকম উচ্চারণ, একটা এর মতো একটা এর মতো। এ বলতে কণ্ঠ ঠোঁট বড় হয়ে যায় তাই বিবৃত, এ বলতে ঠোঁট ছোট হয় তাই সংবৃত, সোজা কথা। যেমন দেহ, আর বিবৃত উচ্চারণ যেমন তোমার খেলা, আমরা জিনিসটাকে কি বলি, এটাকে বলি খেলা, যেমন খেলা। আচ্ছা, তার মানে কি এ ধ্বনি যখন এর মতো তখন সংবৃত, আর এ ধ্বনি যখন এ এর মতো তখন বিবৃত। যেমন তোমার হচ্ছে বলি আমরা এক, বোর্ডটা বড় হয়ে যাচ্ছে, উচ্চারণ করার সময় আপনার এসএমএস আসে, আপনি নাম যুক্ত করুন তাহলে ভালো হবে, আপনার এসএমএস আসে। আচ্ছা, যখন আমি এ কে বলি এ, যখন এ কে বলছি এ বিবৃত হয়ে যাচ্ছে, কিন্তু যখন এ কে বলছি এ সংবৃত হয়ে যাচ্ছে। মুখ যখন বড় বিবৃত, মুখ যখন ছোট সংবৃত। ঠিক একই রকম ওর ক্ষেত্রেও অ যখন অ এর মতো তখন তাকে বিবৃত, বিবৃত, আর অ যখন ও এর মতো, ও এর মতো তখন সংবৃত। অর্থাৎ অকে অ বললে মুখটা বড় হয়ে যায়, যেমন অনেক, অনেক, কিন্তু অকে যখন আমি তোমার হচ্ছে ও বলি মুখটা ছোট হয়ে যায়, তাই ছোট করার সময় সেটা হয়ে যাবে কি সংবৃত। যেমন তোমার প্রতুল, প্রতুল, ওতুল আমরা বলি এরকম। ভাইয়া আমার উত্তরটা দিবেন প্লিজ আমাদের স্যার। আচ্ছা, বিদ, বিদ, বিদ বল্লভ। আচ্ছা ওকে ভাইয়া, আমি প্রিভিয়াস ক্লাস ফেরদৌসি, ওকে ফেরদৌসি আপনার ক্লাস আসে ভাইয়া। আজকে কি লেকচার একের উপর এক্সাম হবে জানি না, লেকচার উপর এক্সাম হবে কিনা কর্তৃপক্ষ বলবে। ভাইয়া আজকে কি লেকচার? আচ্ছা, আশা করি তোমাদের সবটুকু শেষ করতে না পারলে। সার্থক উপন্যাস বলতে কি বুঝো ভাইয়া? ক্লাসটা কি পানি আইয়েন কি আল্লাহ কি কয়? স্বর্ণময়ী মোস্তফা কি প্রশ্ন করতে চাও করো, 1 মিনিটের মধ্যে ক্লাস থেকে বের হয়ে চলে যাব আমি। জি জি আপনি নিবেন, আমি ক্লাস নিব ইনশাআল্লাহ। স্বর্ণময়ী মোস্তফা আনমিউট করার সুযোগ দেওয়া হোক। স্বর্ণময়ী মোস্তফা। রেবেকা আক্তার, রেবেকা আক্তার তুমি প্রশ্ন করতে চেয়েছিলে, আপু প্রশ্ন করো। রেবেকা আক্তার প্রশ্ন করো। তেলাপোকা বিবৃত নাকি সংবৃত? আপনি কি প্রশ্ন করেছেন রেবেকা? জি, আপনি কি প্রশ্ন করেছেন বলুন। তেলাপোকা সংবৃত নাকি? তেলাপোকা, তেলাপোকা সংবৃত উচ্চারণ না, বিবৃত হচ্ছেন তেলা, তে। দেখো তো এটা কি হয়ে গেছে, তেলাপোকা না কিন্তু তেলাপোকা। দেখো মুখ বড় হয়ে গেছে না, মুখ বড় হলেই বিবৃত, আর মুখ ছোট হলে সংবৃত, সোজা কথা। ভাইয়া লেকচার 1 থেকে একটা প্রশ্ন ছিল। আপনি কেডা? স্বর্ণময়ী। স্বর্ণময়ী প্রশ্ন করুন, দ্রুত প্রশ্ন করুন শুধু। ন্যায়বাগীশ আর নৈয়ানিক এই দুটার মধ্যেকার পার্থক্য জানতে চাচ্ছিলাম। ভুলে গেছি গা, এটা এক কথায় প্রশ্ন উত্তরে গেলে পাবেন আর কি। আচ্ছা, এরপরে প্রিয়সী জাহান শারমিন আপনি প্রশ্ন করবেন ভাইয়া প্লিজ দ্রুত। হ্যালো, হ্যাঁ ভাইয়া প্রশ্ন করুন দ্রুত। হ্যালো শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ভাইয়া, আমাদের তো সেদিন পরীক্ষা হয়েছে, তো আমি পরীক্ষাটা দিতে পারি নাই, হয় না, সাপোর্ট করে না এখানে যাওয়ার পর, কিন্তু আজকে যদি পরীক্ষা হয় তাহলে ফোন দিয়ে জ্বালায় মেরে ফেলুন, কর্তৃপক্ষকে ফোন দিয়ে জ্বালায় মেরে ফেলুন, তাহলে কর্তৃপক্ষ আপনাদের কথা শুনবে। ওকে, মুক্তা মুন্সি আর একটা কোশ্চেন নেওয়া হবে। মুক্তা মুন্সি। ভাই আমি তো ছেলে, 8টার ব্যাচে কি আমার দেওয়া যায় কোনো? আন্না, আমি মনে করছি নিলয় করিম পুরুষ, মহিলা মানুষ, পুরুষ মানুষ হয়ে গেল সে মহিলা মানুষ, আর মুক্তা মুন্সি ভাবলাম যে পুরুষ মানুষ হয়ে গেল কি মহিলা, সরি ভাবলাম মহিলা হয়ে গেল পুরুষ। কোন কি হইলে?
আমার কি 8টা 15 বেশি দেওয়া যায় কোনোভাবে? আন্নে মহিলাদের চাপে তো থাকতে পারতেছেন না, বুঝতে আর কি। আন্নে গিয়ে ওই যে কি ওই কর্তৃপক্ষরে ফোন দেন, কর্তৃপক্ষরে কয়ে কান হাতে বাইরে ধরে কান ভাই আমার 8টার বেশি দিয়ে দেন। সাদিয়া সুলতানা, সাদিয়া সুলতানা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। এই যে ভাইয়া আমাদের সামর্থক শব্দ যে দেওয়া আছে এখানে, হ্যাঁ এখানে ভাইয়া বলা হয়েছে যে মানে সূচিতে দেওয়া হয়েছে যে সর থেকে ওই পর্যন্ত দেওয়া হবে, কিন্তু এখানে তো শুধু দীর্ঘই পর্যন্ত দেওয়া। ধীরে ধীরে দেওয়া হবে ভাই, পাবেন পাবেন বাকিগুলো আর কি, বাকিগুলো পাবেন। না ভাইয়া, পরের লেকচার গুলোতে ক থেকে দেওয়া, কিন্তু এখানে আর নাই। আচ্ছা, এটা তো ভুল হয়েছে কোনো ক্রমে, দেখবো আমি এটা পরবর্তীতে দেখবো। আপনি কেডা নাম কোন, আপনাকে আনমিউট করে দিচ্ছি। জি ভাইয়া, সাদিয়া সুলতানা। ওকে, আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আর ক্লাস আপনাদের কোনো প্রশ্ন নিতে পারছি না ভাইয়া। সংবৃত মানে মুখ ছোট হবে, সোজা কথা, মুখ ছোট হয়ে যাবে। সংবৃত ছোট, সংকুচিত উচ্চারণ। সংবৃত ভাই আমাকে একটু গ্রুপে অ্যাড করে দেন ভাই, আমি তো গ্রুপে অ্যাড করতে পারি না, কর্তৃপক্ষকে বলবো আর কি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শুভ দুপুর। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করুন। স্যার আমি অমিত রকর প্রথম কাব্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।